তাহলে আমরা শুরু করি ওয়ার্ক এনার্জি পাওয়ার। হেডলাইন দাও, নতুন চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার, হোয়াট এভার ইউ লাইক। দেখো, এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ কিছুটা পড়েছিলে। আমি তোমাদের বলেছিলাম যে ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা তোমরা পড়েছিলে ওয়ার্ক এনার্জি পাওয়ার, সেটা একটু রিভিশন করে রাখতে, তাহলে তোমাদের পক্ষে জিনিসটা ধরতে সুবিধা হবে। আমি আশা করবো প্রত্যেকে একটু রিভিশন করে রেখেছো। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্ক, কার্য। তাহলে কার্য কাকে বলে? আমরা নর্মালি সকাল থেকে রাত অবধি বলি প্রচুর কাজ করলাম, আরে বাবা আজকে অনেক কাজ হয়ে গেছে, প্রচুর পরিশ্রম করেছি। তো এই প্রচলিত কার্য বা কাজ বলতে আমরা যেটা বুঝি, ওয়ার্ক বলতে যেটা বুঝি, ফিজিক্সের পরিভাষায় ওয়ার্ক ব্যাপারটা কিন্তু প্রচলিত কার্যের মতন নয়। হ্যাঁ, বাড়িতে একজন লোক প্রচুর পড়াশোনা করছে, বলছে আজকে অনেক কাজ করেছি। বাবা অফিসে গেছে, প্রচুর পরিশ্রম করেছেন অফিসে, এসে বলছে আজকে প্রচুর কাজ করতে হচ্ছে, আজকে আর পারছি না। তো এই যে কাজ বা কার্য, যেটা অফিসে বসে বাবা করলেন, তুমি বাড়িতে বসে করলে, হ্যাঁ, বা মা রান্না করলেন, প্রচুর কাজ করলেন, তো এই কাজ আর ফিজিক্সে আমরা কার্য বলতে যেটা বুঝি একটু আলাদা। অ্যাকচুয়ালি কার্য অনেক রকমের হয়। একটা কার্য যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই, একটা কার্য হয় যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই না। আমরা ফিজিক্সে কার্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক। ওয়ার্ক দু রকমের হয় যদি আমরা ব্রড সেন্সে ভাবি। একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক আর একটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক। এক্সটার্নাল ওয়ার্কটা কি? আমরা ফিজিক্সে কার্য বলতে যেটা পরিমাপ করি সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক, মানে বাহ্যিক কার্য। কিরকম? তুমি একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে, ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স তোমার বডিটার ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে আমরা বলবো ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স। When we apply force on a body and the body get displaced, then it is said that work is done by the force. যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটার সরণ হয়, মানে যে বিন্দুতে আমরা বল প্রয়োগ করছি সেই বিন্দুর যদি সরণ হয়, তাহলে আমরা বলবো প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে। এটা হচ্ছে ফিজিক্সের পরিভাষায় কার্যের সংজ্ঞা। এই কার্যটাকে অ্যাকচুয়ালি আমরা বলি এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কার্য। কিন্তু কার্য কিন্তু ইন্টারনালও হয়, যেটা ঠিক চোখে দেখা যায়। যেমন ধরো, তুমি হাতে একটা ভারী সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছো, অবভিয়াসলি তোমার কোনো স্মরণ হচ্ছে না, তুমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছো, কোনো স্মরণ নেই, কিন্তু হাতে একটা ভারী সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছো। তাই ফিজিক্সের পরিভাষায় তুমি সুটকেসটা ধরে রাখার জন্য যে বল প্রয়োগ করছো, সেই বল প্রয়োগ করার ফলে সুটকেসের কিন্তু কোনো স্মরণ হচ্ছে না, দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য সুটকেস। কিন্তু তুমি সুটকেসের উপরে একটা বল প্রয়োগ করে সুটকেসটাকে ধরে আছো, তাহলে অবভিয়াসলি ফিজিক্সের ভাষায় তুমি কোনো কার্য করছো না, দ্যাট মিনস তুমি কোনো এক্সটার্নাল ওয়ার্ক ডান করছো না। কিন্তু দেখো, কিছুক্ষণ সুটকেসটা ধরে দাঁড়িয়ে থাকার পর তোমার হাতটা ব্যথা হয়ে যাবে, হাতের মাসেলে একটা পেইন হবে, তার মানে তোমার শক্তির খরচ হয়েছে। তুমি যে দাঁড়িয়ে আছো সুটকেসটা ধরে, তোমার একটা এনার্জি লস হচ্ছে এবং তোমার মাসের একটা কার্য করছে, মাসের একটা পেইন হচ্ছে, তখন তুমি সুটকেসটাকে মাটিতে রেখে দিতে বাধ্য হবে। কিন্তু এখানে কিন্তু কোনো বাহ্যিক কার্য হয়নি। এখানে কার্যটা কি হয়েছে? তুমি যখন সুটকেসটাকে হাতে ধরে আছো, তোমার যে মাসেল, হাতের যে মাসেলগুলো, সেই মাসেলের উপর একটা টেনশন কাজ করেছে, তার ফলে মাসেলগুলোর একটা এক্সটেনশন হয়েছে, মাসেলগুলোর একটা প্রসারণ হয়েছে, তার ফলে সেখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়েছে। তোমরা পড়েছো লাইফ সায়েন্সে ফার্মেন্টেশন বা সন্ধান। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হচ্ছে ডিউ টু এক্সপানশন অফ দ্য মাসেল, ডিউ টু টেনশন, তার ফলে তোমার মাসেলে একটা পেইন হয়। এবার তুমি যখন সুটকেসটাকে ছেড়ে দিলে, আবার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তোমার এই মাসেলগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে এবং তখন তোমার হাতটা আবার নর্মাল কন্ডিশনে চলে আসে, আবার তুমি সুটকেসটা ধরে দাঁড়িয়ে থাকতে পারবে। তাহলে এখানেও কিন্তু তোমার মাসেলের মধ্যে একটা কার্য হলো, কারণ মাসেলে একটা টেনশন কাজ করলো, ডিউ টু দ্যাট টেনশন মাসেলের একটা ইলংগেশন হলো, একটা এক্সটেনশন হলো মাসেলের, ফলে সেখানে একটা এনার্জি লস হলো, একটা ফার্মেন্টেশন হলো, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়ে সেখানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হলো, একটা কার্য কিন্তু এখানে হয়েছে। কিন্তু সেই কার্যটা বাইরে থেকে দেখা যাচ্ছে না এবং ওই কার্যের জন্য তুমি যে বস্তুটাকে ধরে আছো তার কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। সেই জন্য ফিজিক্সের পরিভাষায় কিন্তু আমরা বলছি এখানে তুমি কোনো বাহ্যিক কার্য করছো না, কিন্তু তোমার শক্তি ক্ষয় হচ্ছে, কারণ এখানে কার্য একটা অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক ডান। যে কার্যটা হচ্ছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ কার্য, অর্থাৎ তোমার দেহের মাসেলের মধ্যে কার্যটা হয়েছে, যে কার্যটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে না। তাহলে এই ধরনের কার্যকে বলি আমরা ইন্টারনাল ওয়ার্ক। আর যে কার্যটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যখন দেখবো যে একটা বস্তুতে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এবং বস্তুটার একটা ডিসপ্লেসমেন্ট হলো,
তাহলে সেখানে যে কার্যটা হলো ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স, এটাকে বলি আমরা এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কার্য। তাহলে আমরা যে কার্য নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান, বাহ্যিক কার্য। আমাদের দেহের অভ্যন্তরে মাসেলের মধ্যে যেসব ওয়ার্ক ডান হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কোনো ক্যালকুলেশন করব না। আমরা ফিজিক্সের কার্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কার্য। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কার্যকে পরিমাপ করব কি করে। তাহলে ফার্স্ট আমরা একটু দেখি হাউ উই ক্যালকুলেট ওয়ার্ক, কার্য। তাহলে আমি কার্য কি বললাম, যে কোনো বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু, যে বিন্দুতে তুমি বলটা প্রয়োগ করছো সেই বিন্দুর যদি সরণ হয়, যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে বলা হবে প্রযুক্ত বলের দ্বারা কার্য হয়েছে। When we apply force on a body and the body get displaced, then it is said that work is done by the force. তাহলে ধরো আমার এখানে একটা বস্তু আছে, এটা একটা বস্তু যার মাস ধরো m, আমি এই বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি। কতটা ফোর্স অ্যাপ্লাই করলাম? F। বস্তুটা আছে কোথায়? ধরো গ্রাউন্ডে। সাপোজ এটা একটা ফুটবল হতে পারে, তুমি একটা ফুটবলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে F, এবং ফুটবলটা দেখা গেল ভূপৃষ্ঠের সাথে থিটা কোণ করে গেল। ভূপৃষ্ঠের সাপেক্ষ যে সরণটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো থিটা অ্যাঙ্গেল AB। আমি A পয়েন্টে ফুটবলটা ছিল, সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম প্যারালাল উইথ দ্য গ্রাউন্ড, F ফোর্স। As a result, the ball displaced from A to B, but the displacement is makes an angle theta with the force. তোমার প্রযুক্ত বলের সাথে সরণ কত কোণে হলো? থিটা কোণে। তাহলে এখানে বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ হয়েছে। তাহলে যেহেতু বলটা সরণ হয়েছে প্রযুক্ত বলের ফলে, বস্তুর সরণ হলো, তার মানে আমি এখানে ওয়ার্ক ডান করলাম। যখনই সরণ হবে তুমি ওয়ার্ক ডান করবে। তাহলে কতটা ওয়ার্ক ডান করবে? তাহলে ওয়ার্ক ডানটাকে মাপবে কি করে? দেখো ওয়ার্ক ডানকে আমরা W দিয়ে রিপ্রেজেন্ট করব। ওয়ার্ক ডান মাপার নিয়ম হচ্ছে ফোর্সকে মাল্টিপ্লাই করতে হবে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স। এই জায়গাটা ভালো করে বুঝবে যে ওয়ার্ক ডান মানে কিন্তু তোমরা ক্লাস 9 এ হয়তো পড়েছো ওয়ার্ক ডান মানে বল আর সরণের গুণফল। এই কথাটা কিন্তু ঠিকঠাক নয়, সরি, এই কথাটা পার্শিয়ালি কারেক্ট, যে কার্য হচ্ছে বল ও সরণের গুণফল। এই কথাটা ক্লাস 9 এর বইতে লেখা থাকে, কিন্তু এই কথাটা 100% কারেক্ট নয়। অ্যাকচুয়ালি কার্য মাপার নিয়মটা হচ্ছে প্রযুক্ত বলকে মাল্টিপ্লাই করতে হবে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স, ফোর্স ইনটু কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স। এটা হচ্ছে কার্য। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করছে সরণকে সেই দিকে উপাংশে ভেঙে দিতে হবে। তাহলে বল ইনটু বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল দ্বারা কার্য মাপা হয়। তাহলে কার্যকে আমরা পরিমাপ করব কিভাবে? বল ইনটু বলের অভিমুখে, যেদিকে বল প্রয়োগ করছো বলের অভিমুখে সরণের উপাংশ, কম্পোনেন্ট অফ ফোর্স, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। তাহলে ফোর্স ইনটু কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স ইজ কল্ড ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানকে পরিমাপ করা হবে বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের দ্বারা। তাহলে এখানে দেখো আমি বল কতটা প্রয়োগ করেছি? F। এবার আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? বলের অভিমুখে সরণের উপাংশ, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। তাহলে দেখো এই যে ডিসপ্লেসমেন্ট এর উপাংশ ফোর্সের দিকে কত হবে? তাহলে সেটা হবে s cos θ। আমরা ভেক্টরে করেছি উপাংশ। তাহলে আমি ডিসপ্লেসমেন্ট আমার হয়েছে s, তাহলে ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টটা কত হবে? s cos θ। তাহলে আমাকে কার্য বার করতে গেলে f কে মাল্টিপ্লাই করতে হবে s cos θ দিয়ে। অর্থাৎ তাহলে কার্যের জেনারেল ফর্মুলা হবে fs cos θ। এবার আমরা ভেক্টরে ডট প্রোডাক্ট করেছিলাম। ডট প্রোডাক্ট আমরা করেছিলাম a আর b দুটো ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি তাহলে আমরা লিখি a ডট b ইকুয়াল টু ab cos θ। তাহলে দেখো এখানে এসেছে fs cos θ। তাহলে আমরা এটাকে ডট প্রোডাক্টের আকারে লিখতে পারি f ডট s। তাহলে আমরা বলতে পারি কার্য হচ্ছে বল এবং সরণের ডট প্রোডাক্ট। তাহলে ওয়ার্ক ডান ইজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এটাও বলতে পারো, বা বলতে পারো ওয়ার্ক ডান ইজ মেজার্ড বাই দ্য প্রোডাক্ট অফ ফোর্স এন্ড কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স। তাহলে কার্য হলো বল এবং সরণের ডট গুণ, বা কার্য হলো প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল। দুটো একই কথা। তাহলে এটা হচ্ছে কার্য।
তাহলে কার্য যেহেতু দুটো ভেক্টর রাশি, ফোর্স একটা ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর রাশি, তাহলে কার্য দুটো ভেক্টর রাশি ডট প্রোডাক্ট, সেই কারণে কার্যকে বলা হবে স্কেলার রাশি। তাহলে ওয়ার্ক ডান ইজ দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সো ওয়ার্ক ডান ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। তো পরীক্ষায় কোশ্চেন করতে পারে ওয়াই ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তাহলে বলবে যে ওয়ার্ক ডান ইজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সো ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এবং এইটুকু তুমি ডিরাইভ করে দেবে, এই কথাটা লিখে এই জায়গাটা তুমি ডিরাইভ করে দেবে, তাহলে তোমাকে ফুল মার্কস দেবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্যের মূল কথা। তাহলে আমাদের যে ধারণাটা ছিল ক্লাস 9-এ কার্য বল ও সরণের গুণফল, ব্রড সেন্সে ব্যাপারটা ঠিক সেরকম নয়। অ্যাকচুয়াল হচ্ছে তাহলে কার্য কি, বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে বলবো আমরা কার্য। তাহলে এবার দেখো এই যে এফএস কস থিটা, থিটার মানটা তো বিভিন্ন রকম হতে পারে। আজকে বল আর সরণের মধ্যবর্তী কোণ বিভিন্ন হতে পারে। এই কোণটা 0 ডিগ্রি হতে পারে, কোণটা 90 ডিগ্রি হতে পারে, কোণটা 60 ডিগ্রি হতে পারে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, থিটার মানটা কত তার উপর ভিত্তি করে কিন্তু কার্যের ফর্মুলা বিভিন্ন হবে। যেমন ধরো একটা কেস, ধরো এরকম হলো যে থিটার মানটা ধরো 0 ডিগ্রি, তার মানে কিরকম হচ্ছে, ধরো একটা টেবিল আছে, একটা টেবিলের উপর একটা ব্লক আছে, তুমি ব্লকটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলে F, এবং তোমার ব্লকটা A থেকে চলে গেল B তে। তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হলো, ভালো করে দেখো, এখানে ফোর্স যেদিকে আছে ডিসপ্লেসমেন্টও সেই দিকে আছে। একটা টেবিলের উপর একটা ব্লক আছে, ব্লকটাকে তুমি ঠেলছো, ব্লকটাকে ঠেলা দিলে ব্লকটা একটু এগিয়ে গেল টেবিলের উপর, কতটা এগিয়ে গেল, ডিসপ্লেসমেন্টটা হলো S। তাহলে এখানে দেখো F আর ডিসপ্লেসমেন্ট বোথ ইন সেম ডিরেকশন, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো কার্য চলে আসছে Fs cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত হয় 1, তাহলে W হয়ে গেল F S। অর্থাৎ যে ফর্মুলাটা দেখো তোমরা ক্লাস 9-এ পড়েছো, ক্লাস 9-এ তোমাদের দেখো বলা ছিল কার্য হচ্ছে বল ও সরণের গুণফল। দেখো বল আর সরণের গুণফলই চলে এসেছে, তাহলে এটা সত্য, কিন্তু সব ক্ষেত্রে এটা সত্য নয়। তাহলে কার্য বল ও সরণের গুণফল এটা সত্য কখন, ইট ইজ ট্রু when it is true, it is true when force and displacement in same direction, যে আমি যেদিকে বল প্রয়োগ করব সরণ যদি সেই দিকেই হয় তাহলে আমরা বলবো কার্য হচ্ছে বল ও সরণের গুণফল। কিন্তু প্রযুক্ত বল আর সরণ যদি সেম ডিরেকশনে না থাকে, তাদের মধ্যে যদি একটা কোণ থাকে, তখন সেখানে কিন্তু আমাকে বলতে হবে কার্য হচ্ছে Fs cos থিটা। অর্থাৎ কার্য হয়ে গেল তাহলে বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল। সেই জন্য ব্রড সেন্সে জেনারেলি আমরা কার্যের পরিমাপ করার পদ্ধতি বলবো যে কার্য হচ্ছে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স এর মাল্টিপ্লিকেশন। যে ওয়ার্ক ডান ইজ মেজার্ড বাই দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স। তাহলে থিটা 0 ডিগ্রি হলে কার্য হয়ে যাচ্ছে F ইনটু S। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কার্য হচ্ছে F ইনটু S। এবার দেখো 2 নম্বর একটা কেস, যদি এরকম হয় থিটার ভ্যালু 180 ডিগ্রি, কিরকম ব্যাপারটা, ধরো আমি এখানে একটা ব্লক রাখবো, এই ব্লকটা ধরো A পজিশনে আছে, এবার ব্লকটাকে আমি মুভ করিয়েছি উইথ এ ভেলোসিটি v। তো ব্লকটাকে তুমি জাস্ট ধাক্কা দিলে ব্লকটা একটা ভেলোসিটি পেল এবং ব্লকটা স্লাইড করছে অন দ্য টেবিল, এবং এটা এসে ঠিক B পজিশনে যখন আসলো এই ভেলোসিটি 0 হয়ে গেল। তাহলে আমি A পজিশনে ব্লকটাকে রাখলাম, ব্লকটাকে একটা ধাক্কা দিলাম, ব্লকটা একটা ভেলোসিটি পেল, সেই ভেলোসিটিতে ব্লকটা একটা ডিসপ্লেসমেন্ট হলো, দেখো ডিসপ্লেসমেন্টটা কত হলো S, এবং ব্লকটা থেমে গেল। তাহলে থেমে গেল কেন, তার কারণ এখানে ব্লকের সাথে টেবিলের একটা কি কাজ করছে, ফ্রিকশন। এখানে ব্লকের সাথে টেবিলের একটা কাজ করছে ফ্রিকশন, ধরো সেটা F। তাহলে এখানে দেখো বস্তুটা যেদিকে যাচ্ছে ফ্রিকশনটা তার কোন দিকে আছে, অপোজিটে। ডিউ টু ফ্রিকশন ব্লকটা একটা সার্টেন ডিসপ্লেসমেন্টের পরে কি হলো, থেমে গেল। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কে করলো, এখানে ওয়ার্ক ডান হলো ডিউ টু ফ্রিকশন। তাহলে এখানে দেখো ফ্রিকশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট তার অপোজিটে আছে। তাহলে অপোজিটে যখন থাকছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, তখন অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তা তুমি একটা টেবিলের উপর একটা ব্লককে রাখলে, ব্লকটাকে v ভেলোসিটিতে তুমি ঠেলে দিলে, ব্লকটার একটা ডিসপ্লেসমেন্ট হলো s এবং ব্লকটা থেমে গেল। কেন থেমে গেল, ডিউ টু ফ্রিকশন। যেদিকে ব্লকটা যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে টেবিলের সাথে ব্লকের একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ডিউ টু দিস ফ্রিকশনাল ফোর্স ব্লকটা একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট অতিক্রম করার পর থেমে গেছে। তাহলে এখানে কার্যটা হচ্ছে কার এগেইনস্ট, এগেইনস্ট দ্য ফ্রিকশন। তাহলে এখানে দেখো ফ্রিকশনাল ফোর্সটা যে ডিরেকশনে আছে
ডিসপ্লেসমেন্টটা তার অপোজিট ডিরেকশনে হচ্ছে, তাহলে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ইন বিটুইন অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে থিটা হয়ে গেল এখানে 180 ডিগ্রি। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স F ইনটু S cos থিটা, থিটা হবে 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল মাইনাস Fs। তাহলে এখানে ওয়ার্ক ডান দেখো নেগেটিভে চলে আসবে। এই যে ওয়ার্ক ডানটা আমরা ক্যালকুলেট করলাম মাইনাসে আসলো, কেন মাইনাসে আসলো? কারণ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দে আর ইন অপোজিট ডিরেকশন। দিস ওয়ার্ক ডান ইজ কল্ড ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স। এই কার্যটাকে বলি আমরা বলের বিপক্ষে কার্য। তো যখন কোথাও দেখা যাবে যে বল যেদিকে কাজ করছে সরণ তার বিপরীত দিকে হচ্ছে, তখন সেই কার্যকে বলি আমরা বলের বিপক্ষে কার্য, ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স। আর আগের কেসটা দেখো, আমরা ফোর্সটা যেদিকে প্রয়োগ করেছি বস্তুর সরণটা সেই দিকেই হয়েছে, তাহলে বল যেদিকে প্রয়োগ করছো সরণ যদি সেই ডিরেকশনে হয় তখন সেটাকে বলি আমরা বলের পক্ষে কার্য, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। তাহলে আমরা দু রকমের কার্য পেয়ে গেলাম, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এটা হচ্ছে বলের পক্ষে কার্যের উদাহরণ, বলের পক্ষে কার্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আর এই উদাহরণটা হচ্ছে বলের বিপক্ষে কার্য, ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স, বলের বিপক্ষে কার্য। তাহলে কার্য আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বলের পক্ষে কার্য, একটা বলের বিপক্ষে কার্য। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কখন হবে? যখন থিটাটা 0 ডিগ্রি, অর্থাৎ বল আর সরণ যদি সেম ডিরেকশনে থাকে, যেদিকে বল প্রয়োগ করব বস্তুর সরণ যদি সেই দিকে হয় তাহলে আমরা বলবো বলের পক্ষে কার্য। আর বল যেদিকে প্রয়োগ করবে সরণ যদি তার বিপরীত দিকে হয়, বল যেদিকে প্রয়োগ করবে সরণ যদি তার বিপরীত দিকে হয় তখন সেটাকে বলবো আমরা বলের বিপক্ষে কার্য। যার উদাহরণ হচ্ছে দেখো ঘর্ষণ বল, যেখানে ঘর্ষণ বল থাকছে সরণ যেদিকে হচ্ছে ঘর্ষণটা ফ্রিকশনটা তার অপোজিটে আছে, তাই জন্য এখানে থিটা কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তার মানে ফোর্স আর সরণ পরস্পর বিপরীত দিকে হবে, দে আর অপোজিট ইন ডিরেকশন, তখন সেই কার্যকে বলবো আমরা ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, বলের বিপক্ষে কার্য। তাহলে কার্য দু প্রকারের হয়ে গেল, বলের পক্ষে বলের বিপক্ষে। আবার দেখো যদি এরকম একটা সিচুয়েশন হয় 3 নম্বর, যে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি মানে বল আর সরণ যদি পরস্পর সমকোণে থাকে, অর্থাৎ কি রকম হতে পারে? ধরো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, একটা বস্তু বৃত্তপথে ঘুরলে তার ভেলোসিটি আর তার যে সেন্ট্রিপিটাল ফোর্স তারা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এই যে ফোর্স যেটা ভেলোসিটির সাথে 90 ডিগ্রি, ভেলোসিটিটাই হচ্ছে ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, মনে রাখবে। ভেলোসিটি যেদিকে থাকে সরণ সেই দিকে হয়, কারণ ভেলোসিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। আমরা ভেলোসিটি মানে জানি, ভেলোসিটি হচ্ছে ds dt, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকে। তাহলে একটা বস্তু যখন বৃত্তপথে ঘোরে তখন সেন্ট্রিপিটাল ফোর্স তার ভেলোসিটি অর্থাৎ ডিসপ্লেসমেন্টের সাথে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে যদি আমরা কার্য বের করি তাহলে ফোর্স হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স Fc, ডিসপ্লেসমেন্ট s cos 90 ডিগ্রি, cos 90 কত হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো কোনো কার্য হচ্ছে না। তাহলে বল এবং সরণ বা বল এবং ভেলোসিটি এরা যদি পরস্পরের সাথে সমকোণে থাকে তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করতে পারে না। এই কার্যকে এটাকে বলি আমরা নো ওয়ার্ক ফোর্স। এই ধরনের ফোর্সকে বলা হয় কার্যহীন বল, এটাকে বলি আমরা নো ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। তাহলে কার্যহীন বল কোনটা? যখন দেখা যাবে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল আর বস্তুর সরণ সমকোণে থাকবে তখন সেই বল কোনো কার্য করতে পারে না, তখন সেই কার্যকে বলা হয়, সেই ফোর্সকে বলা হয় নো ওয়ার্ক ফোর্স। যার উদাহরণ সেন্ট্রিপিটাল ফোর্স হতে পারে। বা ধরো সূর্য, তার চারিদিকে কি পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তাহলে সূর্যর চারিদিকে যখন পৃথিবী ঘুরছে তাহলে সূর্য পৃথিবীকে আকর্ষণ করে গ্র্যাভিটেশনাল ফোর্সে। এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেখানে সেন্ট্রিপিটাল ফোর্স। আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবীর যে ভেলোসিটি সেটা থাকছে কি স্পর্শক বরাবর, ট্যানজেন্ট বরাবর। তাহলে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে, আর ভেলোসিটি অফ দ্য আর্থ যেটা হচ্ছে ট্যানজেনশিয়ালি আছে, তাহলে এখানেও ভেলোসিটির সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা পৃথিবীর উপর কাজ করছে সূর্যের দ্বারা, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু কোনো কার্য করতে পারবে না, তাহলে ওটাও একটা নো ওয়ার্ক ফোর্স হবে। তাহলে সূর্য ধরে এরকম দেখবে ছবিটা, যদি এটা যদি সান হয়, এটা যদি অরবিটটা হয়, যে কক্ষপথে পৃথিবী ঘুরছে, সাপোজ এটা হচ্ছে তোমার আর্থ, তাহলে সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে গ্র্যাভিটেশনাল ফোর্সে।
এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে সূর্যের চারিদিকে ঘোরার সময় পৃথিবীর যে ভেলোসিটি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সূর্য দিচ্ছে কাকে, পৃথিবীকে, এটাও বলবো আমরা নো ওয়ার্ক ফোর্স। আবার ধরো একটা লোক একটা সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়েছিল, এবার সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার পরে লোকটা সুটকেসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করেছে। একটা লোক যদি সুটকেস হাতে নিয়ে হাঁটতে শুরু করে, তাহলে দেখো লোকটা যে সুটকেসটা ধরে আছে, তাহলে সেখানে যে বল প্রয়োগ করছে সেটা কোন দিকে আছে, ভার্টিক্যালি আপওয়ার্ড। লোকটা সুটকেসটাকে ধরে আছে যে ফোর্সের দ্বারা, সেটা কোন দিকে হবে, সুটকেসের যে ওজন তার বিপরীত দিকে, মানে উলম্বভাবে ফোর্সটা দিচ্ছে। এবার সুটকেসটা নিয়ে লোকটা যখন হাঁটছে, তাহলে লোকটার যে ডিসপ্লেসমেন্ট বা সুটকেসের যে ডিসপ্লেসমেন্ট সেটা কোন দিকে হচ্ছে, প্রযুক্ত বলের সাথে সমকোণে। বা লোকটা হাঁটছে রাস্তার উপরে, একটা রাস্তার উপরে লোকটা হেঁটে যাচ্ছে, তাহলে একটা রাস্তার উপরে বা একটা প্ল্যাটফর্মে স্টেশনে যদি দাঁড়িয়ে থাকে একটা লোক, সে সুটকেস হাতে নিয়ে যখন হাঁটছে, তাহলে সেক্ষেত্রে যে ফোর্স সে অ্যাপ্লাই করছে সেই ফোর্সটা হচ্ছে ভার্টিক্যালি এগেইনস্ট ওয়েট অফ দ্য সুটকেস। সুটকেসের ওজন নিচের দিকে, সে ফোর্সটা অ্যাপ্লাই করেছে ওপর দিকে। এবার যখন হাঁটছে তাহলে সরণটা কোন দিকে হচ্ছে, তার প্রযুক্ত বলের সাথে সমকোণে। তাহলে সেখানেও কিন্তু লোকটি কোনো কার্য করছে না, বা লোকটা যে বল প্রয়োগ করছে সুটকেসের উপর, সেই বলের দ্বারা কোনো বাহ্যিক কার্য হচ্ছে না। দেয়ার ইজ নো এক্সটার্নাল ওয়ার্ক। কিন্তু ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে। ইন্টারনাল ওয়ার্কটা অন্য জিনিস আমি বলেছিলাম। ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে যেটা আমাদের মাসেলের মধ্যে হয়। আমি যখন সুটকেসটাকে হাতে ধরে রাখবো, আমার হাতের মাসেলে একটা টান কাজ করবে, ফলে হাতের মাসেলের একটা এক্সটেনশন, একটা ইলংগেশন হবে, তাহলে হাতের মাসেলের মধ্যে একটা ওয়ার্ক ডান হবে। কিন্তু সেই ওয়ার্ক ডানটা আমরা পরিমাপ করি না, সেটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক। আমরা যে ওয়ার্ক ডানটা মাপবো সেটা হচ্ছে বাহ্যিক কার্য। এই যে ফর্মুলাটা আমরা করলাম, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান পরিমাপ করার ফর্মুলা। তাহলে আমি যখন সুটকেসটাকে হাতে নিয়ে হাঁটছি, তাহলে আমার প্রযুক্ত বল, যার সাহায্যে আমি সুটকেসটা ধরে আছি, আমার প্রযুক্ত বলের সাথে সুটকেসের ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, তার ফলে সেখানে কোনো কার্য হবে না। তাহলে সেই ফোর্সকে বলবো আমরা নো ওয়ার্ক ফোর্স। নো ওয়ার্ক ফোর্সের বাংলা হচ্ছে কার্যহীন বল। নো ওয়ার্ক ফোর্স, ওয়ার্ক মানে কার্য, নো মানে না, ফোর্স মানে বল, তাহলে কার্যহীন বল। তাহলে এগুলো হচ্ছে কার্যহীন বলের বিভিন্ন এক্সাম্পল হয়। তাহলে দেখো আমরা কতগুলো কেস তবে কার্যের অ্যানালাইসিস করলাম। তাহলে আমরা শিখে গেলাম কার্য মেইনলি দু রকমের, একটা বলের পক্ষে, একটা বলের বিপক্ষে, আরেকটা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। এবার আরেকটু দেখো, কার্যকে আমরা ক্লাসিফাই করতে পারি। বাহ্যিক কার্য দু ক্ষেত্রে জিরো হতে পারে। এক্সটার্নাল ওয়ার্ক ডান দুটো ক্ষেত্রে জিরো হয়। ভালো করে নোট ডাউন করে রাখো যে তুমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছো, সেই প্রযুক্ত বলের যদি কোনো সরণ না হয়, অর্থাৎ যার উপরে বল প্রয়োগ করলে তার ডিসপ্লেসমেন্ট হলো না, তার মানে তুমি কোনো বাহ্যিক কার্য করছো না। আবার তুমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, সেই বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের সাথে সমকোণে হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলেও সেখানে কোনো কার্য হয় না। সেই ফোর্সকে তখন আমরা বলি নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। তাহলে দু ক্ষেত্রে ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আমরা দেখব বাহ্যিক কার্য শূন্য। একটা বল আর সরণ সমকোণে থাকলে, আর দ্বিতীয় বল যার উপর প্রয়োগ করছি সেই বস্তুটার যদি কোনো সরণ না হয়, তাহলেও সেখানে কার্য শূন্য হবে। কিন্তু ইন্টারনাল ওয়ার্ক কিন্তু সব ক্ষেত্রেই হয়। ইন্টারনাল ওয়ার্ক জিরো কখনো করা যায় না, ইন্টারনাল ওয়ার্ক সব ক্ষেত্রেই হবে। অর্থাৎ তোমার মাংসপেশিতে প্রতিনিয়ত কার্য হচ্ছে, আমাদের দেহে প্রতিনিয়ত কার্য হচ্ছে, কারণ হৃৎপিণ্ড সবসময় পাম্পিং ক্রিয়া চালিয়ে যাচ্ছে, রক্ত মাথায় উঠছে, রক্ত পায়ে যাচ্ছে, সেখানে একটা কার্য হচ্ছে, সেগুলো ইন্টারনাল ওয়ার্ক। আমাদের এখানে বারবারই বলছি ইন্টারনাল ওয়ার্ক নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করবো না, সবটাই হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক নিয়ে। তাহলে এবার কার্য আরো কতগুলো বিষয় আমাদের জানতে হবে, সেগুলো দেখতে থাকি পর্ব। দেখো তাহলে কার্য আমরা কি বলছি, বল এবং সরণের ডট গুণ। ধরো এরকম একটা যদি সিচুয়েশন হয় যে একটা বস্তু ধরো এই অবস্থানে ছিল, বস্তুটাকে এ থেকে তুমি স্ট্রেট লাইন বরাবর বি তে নিয়ে আসবে, তাহলে সরণ কত হলো এস। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পথ। আমি 1 নম্বর পথটা হচ্ছে স্ট্রেট লাইন, আমি এ থেকে একটা বস্তুকে এফ বল প্রয়োগ করেছি, বি তে নিয়ে এসেছি, তাহলে কার্য কত হলো এফ ইনটু এস। আমি আবার এ তে থাকা বস্তুটাকে একটা বক্রপথ বরাবর বি তে নিয়ে গেলাম, এটা ধরো 2 নম্বর পথ। আবার এই বস্তুটাকে আরেকটা বক্রপথ বরাবর আমি আবার বি তে নিয়ে আসলাম, এটা ধরো 3 নম্বর পথ। তাহলে এখানে 1 নম্বর পথটা সরলরৈখিক, 2 আর 3 এই দুটো পথ হচ্ছে বক্রপথ, কার্ভ পাথ। কিন্তু ভালো করে দেখো প্রত্যেক ক্ষেত্রে যদি আমাকে কার্য বার করতে বলো, 1 নম্বর পথে কার্য যদি W1 হয়, 2 নম্বর পথে কার্য যদি W2 হয়,
আর 3 নম্বর পথে কার্য যদি W3 হয় আমি কিন্তু বলবো W1 equal to W2 equal to W3 equal to Fs। প্রতি ক্ষেত্রে কার্যটা F into S হবে। তাহলে দেখো কার্য হচ্ছে বল ইনটু সরণ। আমি 1 নম্বর পথে বস্তুটাকে যখন নিয়ে গেছি আমি বল প্রয়োগ করেছি F। আমি 2 নম্বর পথেও বস্তুকে নিয়ে যাওয়ার জন্য বল প্রয়োগ করছি F। 3 নম্বর পথেও যখন বস্তুটাকে নিয়ে এসেছি তখনও কিন্তু বল প্রয়োগ করেছি F। এবং দেখো প্রত্যেক ক্ষেত্রে সরণ সেম, কারণ আমরা জানি সরণ নির্ভর করে একটা বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর। তুমি যে কোনো পথে বস্তুটাকে A থেকে B তে নিয়ে এসো, তোমার প্রাথমিক অবস্থান A, তোমার অন্তিম অবস্থান B, তাহলে সব ক্ষেত্রেই সরণটা হচ্ছে AB। আমি যে কোনো পথেই যাই 1 2 3 যে কোনো পথেই আমি বস্তুটাকে গতিশীল করি, আমার সরণ কিন্তু ডিসপ্লেসমেন্ট সবসময় হচ্ছে কোনটা AB। কারণ ডিসপ্লেসমেন্ট নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর। আমার প্রতি ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট A, প্রতি ক্ষেত্রে ফাইনাল পয়েন্ট B। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যেহেতু সেম রয়েছে, তাহলে প্রত্যেকটা পথের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হবে ইকুয়াল, দ্যাট ইজ AB, দ্যাট ইজ S। তাহলে সব ক্ষেত্রে কৃতকার্য হবে সমান W1 equal to W2 equal to W3। তাহলে সেই জন্য আমরা বলি যে কার্য পথের উপর নির্ভর করে না, আমি কোন পথে বস্তুটাকে নিয়ে যাচ্ছি সেই পথের উপর কার্য নির্ভর করে না। কার্য নির্ভর করে প্রান্ত বিন্দুদ্বয়ের অবস্থানের উপর। যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা যদি সেম থাকে, আমি যে কোনো পথে যাব ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে, কার্য সব ক্ষেত্রে সমান হবে, কারণ ডিসপ্লেসমেন্টটা তখন ইকুয়াল হয়ে যাবে সব ক্ষেত্রে। তাহলে কার্য নির্ভর করে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর, কার্য পথের উপর নির্ভর করে না। সেই কারণে আমরা কার্যকে বলি স্টেট ফাংশন। ওয়ার্ক ডান ইজ কল্ড স্টেট ফাংশন, ইট ইজ নট এ পাথ ফাংশন। এই লাইনটা লিখে রাখবে। তাহলে কার্য হচ্ছে স্টেট ফাংশন, ইট ইজ নট এ পাথ ফাংশন। স্টেট ফাংশন কেন? এটা নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর। ওয়ার্ক ডান ডিপেন্ড অন ইনিশিয়াল পজিশন অফ দ্য বডি অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য বডি, ইট ডাজ নট ডিপেন্ড অন পাথ। দ্যাটস ওয়াই ওয়ার্ক ডান ইজ কল্ড স্টেট ফাংশন, ইট ইজ নট এ পাথ ফাংশন। কার্য কখনোই পথের উপর নির্ভর করে না, কার্য নির্ভর করে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর। একটা বস্তু ইনিশিয়ালি কোথায় ছিল আর ফাইনালি কোথায় গেল, কার্য নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনাল, প্রাথমিক আর অন্তিম অবস্থানের উপর। সেই কারণে কার্য হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশনকে বাংলায় বলে অবস্থান অপেক্ষক। কার্য হচ্ছে অবস্থান অপেক্ষক, এটা পথ অপেক্ষক নয়। ইট ইজ নট এ পাথ ফাংশন। তাহলে যে কোনো পথেই যাও, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টটা সেম থাকলে কার্য তোমার সবসময় সমান হবে, ওয়ার্ক ডান অলওয়েজ ইকুয়াল থাকবে। এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখবে। দেখো নেক্সট হচ্ছে, আমরা যে কার্যের ফর্মুলাগুলো দেখেছি এগুলো হচ্ছে, আমরা যে কার্যের ফর্মুলাগুলো নিয়ে কাজ করলাম এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য কার্য। এবার কার্য কিন্তু অনেক রকম হতে পারে। যেমন ধরো কোনো জায়গায় তোমার প্রযুক্ত বল, যে ফোর্স তুমি অ্যাপ্লাই করছো সেই ফোর্সটা ভেরিয়েবল হতে পারে। যদি তোমার প্রযুক্ত বল সরণের সঙ্গে পরিবর্তনশীল হয় তাহলে তুমি কিভাবে কার্য বার করবে? ধরো যদি সিচুয়েশনটা এরকম হয়, ধরো একটা ঘটনা এরকম হচ্ছে যে একটা বস্তু এ বিন্দুতে ছিল, সেখান থেকে বস্তুটা বি বিন্দুতে গেল, এ থেকে বস্তুটাকে নিয়ে যাওয়া হলো বিতে, আর তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো এই ফোর্সটা বলা হচ্ছে এটা ফাংশন অফ এস। এস হচ্ছে সরণ। তাই তোমার প্রযুক্ত বল ডিসপ্লেসমেন্টের সঙ্গে পরিবর্তনশীল। যে ডিসপ্লেসমেন্ট বাড়ার সাথে সাথে হয়তো তোমার প্রযুক্ত বল বেড়ে যেতে পারে, ডিসপ্লেসমেন্টের সাথে সাথে তোমার প্রযুক্ত বলটা কমেও যেতে পারে। তাই তোমার প্রযুক্ত বল যদি সরণের সঙ্গে পরিবর্তনশীল হয়, অর্থাৎ ফোর্স যদি ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে একটা বস্তুকে যদি আমি এ থেকে বি তে নিয়ে যাই তাহলে আমি কার্য কিভাবে লিখব? তাহলে ফোর্স যখন পরিবর্তনশীল হবে তখন কিন্তু কার্যের ফর্মুলা F ডট S বা Fs cos θ এভাবে লেখা যায় না। F ডট S বা Fs cos θ এই ফর্মুলাটা কার্যের সেখানেই ব্যবহার করা যাবে যেখানে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে ফোর্স যদি ভেরিয়েবল হয় তখন তাহলে কি করতে হয়? ফোর্স ভেরিয়েবল হলে নিয়ম হচ্ছে এই যে পথটা তোমরা দিয়েছে, তুমি এ থেকে বস্তুটাকে কোথায় নিয়ে গেছো? বি তে। তাহলে এই সমগ্র পথের মধ্যে একটি ক্ষুদ্র অংশ তুমি কল্পনা করবে। লেট আস কনসিডার এ স্মল সেগমেন্ট। ধরো নাম দিলাম NN। যে পথের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি এ থেকে বি তে গেছি, তাহলে AB এর মধ্যে আমি একটা ছোট্ট অংশ কল্পনা করছি NN, যার সরণটা ধরো DS। তাহলে কি লিখবে তখন? লেট আস কনসিডার a small segment, let us consider a small
সেগমেন্ট nm ইকুয়াল টু ds। এবার এই যে nm অংশটা, এই nm অংশের জন্য প্রথমে কার্য বার করবে। ধরো এই যে ds ডিসপ্লেসমেন্টটা nm অংশে, n থেকে m এর সরণ হচ্ছে ds, যার সাথে তোমার প্রযুক্ত বল কত কোণে আছে থিটা। তাহলে প্রথমে আগে দেখবে যে ds ডিসপ্লেসমেন্টের জন্য কার্য কত হলো, যে এই ds অংশটার জন্য কত কার্য হলো। তাহলে let us consider a small segment nm equal to ds। তাহলে therefore work done, আগে প্রথমে আমি ds অংশের জন্য কার্য বার করব, সেটা লিখবে dw ইকুয়াল টু কার্য হচ্ছে f আর সরণের ডট গুণ, এখানে সরণটা হচ্ছে ds, তাহলে লিখবে f ডট ds। আমি n থেকে বস্তুটাকে m বিন্দুতে নিয়ে গেছি, n থেকে m এর সরণ হচ্ছে কত ds। তাহলে আমি কার্য বের করছি nm অংশের জন্য বল আর সরণের গুণফল, তাহলে ফোর্স হচ্ছে f ডট ds। তাহলে এটাকে ভেঙে লিখতে লিখবে f ds cos থিটা লিখতে পারো তুমি, dw ইকুয়াল টু। এইবার এই সমগ্র পথের জন্য কার্য বার করতে হবে, তখন তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার তুমি লিখবে টোটাল ওয়ার্ক ডান, টোটাল কার্যটা তখন লিখবে w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dw। এবার ইন্টিগ্রেশন অফ dw এর জায়গায় বসিয়ে দেবে f ডট ds, f ডট ds। এবার লিমিট দেবে কি, দেখো আমি বললাম কার্য নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর, কার্য পথের উপর নির্ভর করে না। তাহলে ইনিশিয়াল পজিশনটা কি আছে a, আর ফাইনালিও কোথায় গেছে b, তাহলে a থেকে b এই লিমিটে ইন্টিগ্রেশন করতে হবে f ডট ds কে। তাহলে তুমি যখন নেট কার্য পাবে f ডট ds টাকে তুমি f ds cos থিটা করে লিখতে পারো a টু b। এবার যখন তুমি অঙ্ক করবে সেখানে তোমাকে থিটার ভ্যালুটা দেওয়া থাকবে অঙ্ক করার সময়, আর আমি লিখেছি f ইকুয়াল টু ফাংশন অফ x, এই f এর একটা সমীকরণ দেওয়া থাকবে যেখানে f s এর সাথে রিলেটেড হবে, সেই সমীকরণটা f এর জায়গায় বসাতে হবে, বসিয়ে তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, করলে তুমি উত্তরটা পাবে। তাহলে যখন ফোর্স ভেরিয়েবল হবে বা যখন কোনো বস্তু এরকম বক্র পথের উপর গতিশীল থাকবে, তখন তোমাকে কার্য এইভাবে বার করতে হবে ইন্টিগ্রেশন অফ f ডট ds। এটাকে বলি আমরা লাইন ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় রেখা সমাকল, কারণ তুমি একটা রেখার উপরে ইন্টিগ্রেশন করছো, ab একটা লাইন, লাইনটা কি আছে না কার্ভ লাইন। তাহলে আমি যখন একটা রেখার উপরে ইন্টিগ্রেট করব অন এ কার্ভ লাইন, দ্যাট ইন্টিগ্রেশন ইজ কল্ড লাইন ইন্টিগ্রেশন। সেজন্য আমরা বলি কার্য হচ্ছে বলের রেখা সমাকল, ওয়ার্ক ডান ইজ লাইন ইন্টিগ্রেশন অফ ফোর্স। তাহলে কার্যকে বলা হয় লাইন ইন্টিগ্রেশন, রেখা সমাকল। তাহলে কার্য হলো ওয়ার্ক ডান is line integration of force, line integration of force, রেখা সমাকল। তো ওয়ার্কটা হচ্ছে বলের রেখা সমাকল, লাইন ইন্টিগ্রেশন। রেখা সমাকল কেন বলছে, কারণ এই যে AB এটা একটা বক্ররেখা, আমি ইন্টিগ্রেশনটা করছি a থেকে b তে, উভয়টা কার্ভ লাইন, সেইজন্য ইন্টিগ্রেশনটাকে বলে লাইন ইন্টিগ্রেশন বা রেখা সমাকল। কথা বোঝা গেল? তাহলে এই জন্য এটাকে বলছি আমরা লাইন ইন্টিগ্রেশন বা রেখা সমাকল। তাহলে এইভাবেও আমাদের কার্য নির্ণয় করতে হবে। তাহলে এই থিওরিটা কার্য বার করার জন্য দু ক্ষেত্রে প্রয়োগ করবে। দেখবে যে কোথাও হয়তো বলা থাকবে তোমার প্রযুক্ত বলটা, যে ফোর্স তুমি অ্যাপ্লাই করছো সেই ফোর্সটা ভেরিয়েবল, অর্থাৎ ফোর্সটা সরণের সাথে পরিবর্তনশীল, তখন কার্য ইন্টিগ্রেশন a টু b f ডট ds দিয়ে করবে। আবার এমন যদি হয় যে বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করছো, সেই বস্তুটা, যে বস্তুর ওপর বল প্রয়োগ করছো সেই বস্তু একটি বক্র পথের উপর গতিশীল আছে, তখন তোমাকে কার্য বার করতে গেলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ইন্টিগ্রেশন অফ f ডট ds। এবার সবসময় লিমিটটা তাহলে কি দেবে, কার্য যেহেতু পথের উপর নির্ভর করে না, কার্য নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর। তা তুমি দেখবে বস্তুটা ইনিশিয়ালি কোথায় আছে আর ফাইনালি কোথায় গেল। তাহলে ইনিশিয়াল পজিশনটা হবে লোয়ার লিমিট আর ফাইনাল পজিশনটা হবে আপার লিমিট, দিয়ে তুমি ইন্টিগ্রেশন করলে তুমি কার্যের মান নির্ণয় করতে পারবে। বলো অনুপ। দেখো তাহলে এটা হচ্ছে কার্য বার করার একটা প্রসেস। এবার দেখো তাহলে এটা একটা প্রসেস ছিল কার্য বার করার, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। এটা হেডিং দিয়ে দেবে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স, পরিবর্তনশীল বলের দ্বারা কার্য। এবার দেখো আমরা কার্য গ্রাফ থেকেও নির্ণয় করতে পারি, লেখচিত্রের সাহায্যে কার্য বার করা যায়। ধরো একটা লেখচিত্র আছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, প্রযুক্ত বলটা থাকবে y অ্যাক্সিসে আর সরণ ডিসপ্লেসমেন্ট
এটা থাকবে x অ্যাক্সিসে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। এবার এই ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক হয় তাহলে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা হবে কি রকম, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন। যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয়, ধরো কনস্ট্যান্ট ফোর্স, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস ফোর্সের। ফোর্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা হবে x অক্ষের সাথে সমান্তরাল। তাহলে এটা হচ্ছে তোমার ফোর্স OA। তাহলে ধরো তুমি একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলে, তোমার ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা হলো স্ট্রেট লাইন প্যারালাল উইথ x অ্যাক্সিস। তাহলে AB হচ্ছে তোমার লেখচিত্র। এবার দেখো আমি B থেকে যেখানে গ্রাফটা শেষ হলো সেখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি x অক্ষের উপর, পেলাম আমি BC। BCটা হচ্ছে লম্ব x অক্ষের উপর। তাহলে এই যে জায়গাটা পাচ্ছি আমরা x অক্ষের উপর লম্ব আঁকার পর, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে আমি যদি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে, এটা এরিয়া অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। বল আর সরণের যে লেখচিত্র আমরা পেয়েছি কনস্ট্যান্ট ফোর্সের জন্য, তার যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল OABC। OABC যে আয়তক্ষেত্রটা পেয়েছো তার ক্ষেত্রফলটাই হবে তোমার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফের এরিয়া। তাহলে এরিয়া মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, OA ইনটু OC। দেখো OA রিপ্রেজেন্ট করছে কাকে, ফোর্সকে, আর OC এটা কোন অক্ষে আছে, x অক্ষে। x অক্ষে কি আছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে OC রিপ্রেজেন্ট করবে ডিসপ্লেসমেন্টকে। তাহলে কি পেলে, FS বল ইনটু সরণ। বল ইনটু সরণ কার ফর্মুলা, বল ইনটু সরণ হচ্ছে কার্যের ফর্মুলা। তাহলে কি পেলে, অ্যাকচুয়ালি দেখো ওয়ার্ক ডান। তাহলে তুমি বার করলে এরিয়া অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ, তার এরিয়া বার করলে কিন্তু ফর্মুলা আসলো বল ইনটু সরণ অর্থাৎ কার্য। তাহলে আমরা একটা কনক্লুশন বলতে পারি যে বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল হলো কার্য। তাহলে আমরা কনক্লুশন লিখে রাখবো যে কার্য হলো বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল, ওয়ার্ক ডান, ডিফাইন্ড বাই দি এরিয়া অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ। বলের সাথে সরণের যে লেখচিত্র আমরা পাবো, সেই বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল হবে তোমার কৃতকার্য। এটা খুব ভাইটাল। আমাদের পরীক্ষায় এরকম একটা গ্রাফ এঁকে দিতে পারে, বলের সাথে সরণের দিয়ে বলতে পারে তুমি কার্য নির্ণয় করো। তাহলে তুমি কি করবে, জাস্ট বল আর সরণের যে গ্রাফটা তোমায় দেবে সেই গ্রাফের ক্ষেত্রফল বার করবে, সেই ক্ষেত্রফলটাই হবে তোমার কৃতকার্যের সমান। তাই যেমন তোমাদের এই গ্রাফটা দিয়েছিলাম যে বল যদি সরণের সাথে সমানুপাতিক হয় তখন গ্রাফটা হবে স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন। এবার তোমাকে এই গ্রাফটা পরীক্ষায় এঁকে দিই, দিয়ে এখানে বললো এটা 10 মিটার, এখানে বললো এটা 5 নিউটন। এবার বললো তাহলে এই গ্রাফটা থেকে তুমি কার্য বার করো। তাহলে তুমি কি শিখলে, কার্য মানে এরিয়া অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তুমি এই কথাটা লিখবে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু এরিয়া অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল হলো কৃতকার্য। এবার তাহলে দেখো এই যে ক্ষেত্রটা তুমি পাচ্ছ x অক্ষের উপরে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে কি বার করতে হবে, তোমাকে এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল, এটা নাম দিয়ে দাও OAB। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করলে তুমি কার্য পাবে। তাহলে এরিয়ার ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এবার দেখো OB টা কত, তোমার গ্রাফ থেকে OB মানে 10 লেখা আছে, আর BA এই হাইটটা কত আছে 5। তাহলে কত হলো 25 জুল। 25 জুল হবে তোমার কার্য। তাহলে আমরা কার্য বার করতে পারি একটা লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফের এরিয়া হচ্ছে তোমার কৃতকার্য। এবার এই এরিয়া বার করার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যেমন ধরো আমি যে গ্রাফগুলো এঁকেছি এখানে দেখো গ্রাফগুলো একটা জিওমেট্রিক শেপে আছে। আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি x অক্ষের উপরে বা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের উপরে, ডিসপ্লেসমেন্টটা থাকবে x অক্ষে। তাহলে আমরা x অক্ষের উপর বা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের উপর যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছি, একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজ, এগুলো জ্যামিতিক চিত্রে আছে। এরকম জিওমেট্রিক্যাল শেপ যখন হবে তখন তুমি এরিয়া তো ফর্মুলা দিয়ে বার করতে পারবে। যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি বললাম হাফ ইনটু বেস ইনটু হাইট, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু যদি কোনো একটা গ্রাফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ, তার ক্ষেত্রটা যদি জ্যামিতিক ক্ষেত্র না হয়, অর্থাৎ সে যদি একটা জিওমেট্রিক শেপ তৈরি না করে, তখন তুমি কিভাবে করবে, তখন তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল আমি দেখাই। ধরো যদি এরকম একটা সিচুয়েশন হয়, তোমায় বলছে যে ফোর্স ইজ ইকুয়াল টু, ধরো বললো 2s স্কয়ার, একটা ইকুয়েশন দিই
F ইকুয়াল টু 2a স্কয়ার। এবার বলো তাহলে এর গ্রাফটা কি রকম হবে? এই গ্রাফ তোমার এঁকে দিই, ফোর্স এখানে ডিসপ্লেসমেন্ট, এই হচ্ছে গ্রাফ। তোমরা পড়েছো এই গ্রাফ হয় প্যারাবোলা, F ইকুয়াল টু 2a স্কয়ার। তাহলে এই হচ্ছে তোমার গ্রাফটা এঁকে দিই, দিয়ে এবার এখানে ও তোমাকে ভ্যালু দিয়ে দেবে। অঙ্ক যখন দেবে এখানে ধরো লিখছে 5 মিটার, আর এখানে ধরো লেখা আছে 10 নিউটন। এবার বলছে তুমি কৃতকার্য নির্ণয় করো এই গ্রাফটা থেকে। তাহলে এখানে দেখো যে গ্রাফটা আমরা পেয়েছি এটা একটা প্যারাবোলা, এটাকে বলে প্যারাবোলিক কার্ভ, f প্রপোর্শনাল টু f ইকুয়াল টু 2a স্কয়ার, মানে f টা a স্কয়ারের সাথে সমানুপাতিক। এই গ্রাফগুলো প্যারাবোলা হয়। এবার এখান থেকে যখন আমাকে কার্য বের করতে বলছে, দেখো এটা কিন্তু কোনো জিওমেট্রিক শেপে নেই, সবচেয়ে বড় কথা এই গ্রাফটা কোনো জিওমেট্রিক শেপে নেই। তাহলে এখানে আমরা জিওমেট্রিক ফর্মুলা যেগুলো আমরা এখানে করেছি, আয়তক্ষেত্র এখানে করেছি, ত্রিভুজ, এর মতো করে আমরা এটা করতে পারবো না। এরকম যখন কোনো গ্রাফ থাকবে যেটা কার্ভ লাইনে আছে, যেটা কোনো জিওমেট্রিক শেপ তৈরি করছে না, তখন সেখানে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই জায়গাটা এরিয়া বার করতে গেলে তুমি ইন্টিগ্রেশন করবে, তখন কি লিখবে তুমি? কার্য ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ইনটু ds। এভাবে তখন লিখতে হয়, কার্য ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ইনটু ds। এবার ইন্টিগ্রেশন লিমিট দিতে হবে, লিমিটটা দেবে গ্রাফ থেকে। দেখো তোমার ডিসপ্লেসমেন্টটা শুরু হয়েছে কোথা থেকে? অরিজিন থেকে, তার মানে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0, শেষ হয়েছে যেখানে, সেখানে ডিসপ্লেসমেন্ট কত আছে? 5। তাহলে 0 থেকে 5 লিমিট দেবে। এবার f এর জায়গায় f এর যে মানটা তোমাকে দিয়ে দেবে এই ভ্যালুটা বসাবে, যেটা তোমাকে আমি দিয়েছি 2a স্কয়ার। তাহলে এবার এখানে তুমি f এর জায়গায় বসিয়ে দিলে 2a স্কয়ার ds। এবার এটাকে ইন্টিগ্রেট করবে, 2 টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হয় না, a স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হবে s কিউব বাই 3, আর এখানে 0 থেকে 5। এবার হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। তাহলে দেখো s এর জায়গায় 5 বসাবে, তাহলে 2 ইনটু 5 কিউব বাই 3 মাইনাস 0। তাহলে তোমার অ্যানসার আসবে কত? 5 কিউব বাই 3 মানে কত? 5 কিউব মানে, তাহলে 5 কিউব ইনটু 2 বাই 3, তাহলে হলো 83.3 জুল। তাহলে কার্য হবে 83.3 জুল। তাহলে যখন এরকম কার্ভ লাইন থাকবে তখন তোমাকে এইভাবে কার্য বার করতে হবে ইন্টিগ্রেশন করে। জাস্ট ইন্টিগ্রেশন f ds লিখবে, f এর জায়গায় f এর যে মানটা দেবে সেটা বসাবে, শুধু লিমিটটা গ্রাফ থেকে দেখবে যে ডিসপ্লেসমেন্টটা শুরু হয়েছে কোথা থেকে আর ডিসপ্লেসমেন্টটা শেষ হয়েছে কোথায়। 0 টু 5 লিমিটে তুমি ইন্টিগ্রেশন করবে, এবার তোমার অ্যানসার এসে যাবে। তাহলে এইভাবে আমরা গ্রাফ থেকে ওয়ার্ক ডান বার করতে পারি। তাহলে দু রকমের গ্রাফ হতে পারে, একটা হচ্ছে জিওমেট্রিক শেপের, আর একটা এরকম কার্ভ লাইনের গ্রাফ যেটা জিওমেট্রিক শেপে আসবে না। কার্ভ লাইনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে, জিওমেট্রিক শেপের গুলো তুমি ডাইরেক্ট জ্যামিতিক ফর্মুলা, জিওমেট্রিক যে ফর্মুলা আছে এরিয়া বের করার, সেগুলো অ্যাপ্লাই করবে, তাহলেই তোমার ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। এবার দেখো কার্যের একক, কার্যের একক কি কি হতে পারে? কার্যের দু রকমের একক হয়, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষজ একক, অ্যাবসলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে অ্যাবসলিউট ইউনিট বা পরম একক কি কি হয়? যেমন সিজিএস পদ্ধতিতে, এটা তোমরা 9 এ পড়েছো, সিজিএস পদ্ধতিতে ইউনিট অফ ওয়ার্ক, কার্যের একক সেটা হচ্ছে আর্ক। আর্ক আমরা কাকে বলি? যে কোনো একটি বস্তু তার মাস যদি 1 গ্রাম হয়, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে, যদি বলের সরণ 1 গ্রাম ভরের বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করবে, যদি সরণ 1 সেন্টিমিটার হয় তাহলে কার্য হবে 1 আর্ক। তারপরে 1 আর্ক কথাটার মানে হচ্ছে তাহলে 1 ডাইন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হবে কতটা? 1 সেন্টিমিটার। তারপরে এটাকে আমরা বলতে পারি ডাইন সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপরে 1 ডাইন বল প্রয়োগ করলে যদি ডিসপ্লেসমেন্টটা 1 সেন্টিমিটার হয় তাহলে কার্য হবে 1 আর্ক। তাহলে আর্ক মানে হচ্ছে ডাইন সেন্টিমিটার। আর যদি এসআই পদ্ধতিতে করো তাহলে ইউনিট অফ ওয়ার্ক সেটা হচ্ছে জুল, জে দিয়ে লেখা হয়। এসআই পদ্ধতিতে ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল। জুল মানে কি? আমরা সংক্ষেপে জে লিখি, নিউটন মিটার। অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগ করবে 1 কেজি ভরের বস্তুর উপর, ডিসপ্লেসমেন্ট হবে 1 মিটার।
1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি সরণ 1 মিটার হয় তাহলে তোমার কার্য হবে 1 জুল। তাহলে 1 জুল কথার অর্থ হচ্ছে তাহলে কি নিউটন মিটার, এটা হচ্ছে 1 জুল। তাহলে দেখো আমরা এখান থেকে একটু ভেঙে দিতে পারি, তাহলে 1 জুল 1 নিউটন মানে জানো তোমরা 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এটা হতে পারে 10 টু দি পাওয়ার 5 ডাইন সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার মানে তো আর্ক, তাহলে হয়ে গেল 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে জুলের সাথে আর্কের সম্পর্ক হচ্ছে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। 1 জুল কার্য মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এগুলো হচ্ছে কার্যের পরম একক। আরেকটা একক হয় গ্র্যাভিটেশনাল ইউনিট, সেটা হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 গ্রাম ভরের বস্তুকে, ধরো 1 গ্রাম ভরের একটা বস্তু এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যদি 1 সেন্টিমিটার উপরে তোলো, 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি 1 সেন্টিমিটার উপরে তুললাম, তাহলে যতটা কার্য আমি করব সেটাকে বলা হয় গ্রাম সেন্টিমিটার, 1 গ্রাম সেমি। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের গ্র্যাভিটেশনাল ইউনিট, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট তাহলে কি লিখবে, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক সিজিএস সিস্টেম কি বলছি গ্রাম সেন্টিমিটার। ডেফিনিশনটা কি বললাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেন্টিমিটার উপরে তুলতে হবে, তাহলে যে কার্য হবে সেটা হচ্ছে 1 গ্রাম সেমি। তাহলে ওয়ার্ক ডান টু লিফট এ বডি অফ মাস 1 গ্রাম perpendicularly upward by 1 centimeter against gravitational force is called 1 gram centimeter। আর এসআই পদ্ধতিতে যদি তুমি দেখো তাহলে এটা হবে কেজি মিটার, অর্থাৎ একই কথা। তখন বলবে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 কেজি ভরের কোনো বস্তুকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার উপরে তুলতে হবে, উলম্বভাবে 1 মিটার তুলতে হবে, তাহলে যতটা কার্য আমরা করব সেটাই হবে 1 কেজি মিটার। এগুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। যেটা মাথায় রাখবে, অঙ্ক করার সময় কখনো গ্র্যাভিটেশনাল ইউনিটে অঙ্ক করা যায় না। তোমাকে যদি কোনো অঙ্কে কার্যের ইউনিটটা গ্র্যাভিটেশনাল ইউনিটে দেওয়া থাকে, তোমাকে সেটাকে অ্যাবসলিউট ইউনিটে কনভার্ট করে অঙ্ক করতে হবে। তাহলে অ্যাবসলিউট ইউনিটে কনভার্ট করবে কি করে, দেখো 1 গ্রাম সেন্টিমিটার, এটাকে যদি আমাকে ডাইন আর্কে কনভার্ট করতে হয় তাহলে এটাকে 980 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে এটা হয়ে যাবে আর। আর 1 কেজি মিটার এটাকে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে এটা হয়ে যাবে জুল। তাহলে যখনই অঙ্ক করবে যদি কোথাও কার্যের এককটা গ্র্যাভিটেশনাল ইউনিটে দেওয়া থাকে তাহলে এটাকে 980 বা 9.8 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে এটাকে জুল বা আর্গে কনভার্ট করবে, করে অঙ্ক করবে, না হলে কিন্তু অঙ্ক একটাও হবে না। গ্র্যাভিটেশনাল ইউনিটে কোনো অঙ্ক করা যায় না, এটা মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে তোমার কার্যের ইউনিট। এবার দেখো আমরা কার্যের একটা ক্লাসিফিকেশন বলেছিলাম যে কার্যকে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে বলের পক্ষে কার্য, একটা বলেছি আমরা বলের বিপক্ষে কার্য। এবার এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, আমরা কার্যের আরেকভাবেও ক্লাসিফিকেশন করতে পারি, কার্যকে আরেকভাবে ক্লাসিফাই করা যায়। একটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক, একটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক। একটাকে বলে পজিটিভ ওয়ার্ক, একটাকে বলে নেগেটিভ ওয়ার্ক। এটা কোন সেন্সে, এটা হচ্ছে যে ধরো একটা বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো এবং তাতে বস্তুটা সরল হলো, ফলে কার্য হচ্ছে। এবার এই বলটা কিভাবে প্রযুক্ত হচ্ছে, মানে কে ফোর্সটা দিচ্ছে। ফোর্স দুভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাহ্যিক কোনো সংস্থা বা বাহ্যিক কোনো এজেন্ট বল প্রয়োগ করলো। যেমন ধরো একটা বই টেবিলের ওপর আছে, একটা বই টেবিলের ওপর আছে, তুমি বইটাকে ঠেললে, তাহলে বইটা যখন টেবিলের ওপরে আছে, ভালো করে দেখবে ব্যাপারটা, একটা বই টেবিলের ওপর আছে, এই ধরো টেবিল, তার উপরে একটা ব্লক বা বই আছে, তাহলে টেবিল আর বই একটা সিস্টেম, টেবিল আর বই হচ্ছে একটা সিস্টেম। এবার এই সিস্টেমটার উপরে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, কে বল প্রয়োগ করছে, তুমি।
তুমি কি এক্সটার্নাল এজেন্ট, তুমি কিন্তু সিস্টেমের মধ্যে নেই, বইটা টেবিলের উপর আছে, তুমি যে বল প্রয়োগ করছো তুমি কিন্তু টেবিলের উপরে বসেও নেই, বইয়ের উপরে দাঁড়িয়ে নেই, তুমি টেবিল এবং বইয়ের বাইরে দাঁড়িয়ে আছো, টেবিলের বাইরে থেকে তুমি বইটাকে ঠেললে, তাহলে তুমি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট। তাহলে এক্সটার্নাল এজেন্ট একটা ফোর্স দিল এবং এই ব্লকটার ডিসপ্লেসমেন্ট হলো, কতটা ডিসপ্লেসমেন্ট হলো, সাপোজ s, তাহলে একটা কার্য হলো কত, fs। এই যে কার্যটা হলো এটাকে বলি আমরা পজিটিভ ওয়ার্ক, এটাকে বলা হবে পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কার্য। যে এক্সটার্নাল এজেন্ট বাহ্যিক কোনো সংস্থা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যখন কার্য করে সেটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক বা ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট। যেমন তুমি একটা বইকে ঠেলছো, তা তুমি হচ্ছে বাহ্যিক একটা এজেন্ট, যে বইয়ের উপরে বল প্রয়োগ করলে বইটার সরল হলো, একটা কার্য হলো। তাহলে এখানে ফোর্সটা কে দিল, তুমি। তুমি কোথায় আছো, সিস্টেমের বাইরে, সিস্টেমের বাইরে থেকে তুমি বল প্রয়োগ করছো। তাহলে একটা এক্সটার্নাল এজেন্ট যখন বল প্রয়োগ করবে কোনো বস্তুর উপর তখন যে কার্য হবে সেটাকে বলবো পজিটিভ ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট ইজ কল্ড পজিটিভ ওয়ার্ক। তাহলে এবার এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করলে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আবার ওয়ার্ক ডান ইন্টারনাল ফোর্সের দ্বারাও হয়। ইন্টারনাল ফোর্স কিরকম, ইন্টারনাল ফোর্স হচ্ছে যদি কোনো একটা ফোর্স সিস্টেমের মধ্যে থাকে, সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না, সিস্টেম থেকে ফোর্সটা আমি সাপ্লাই পাচ্ছি, সিস্টেমের মধ্যে যে ফোর্স থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল ফোর্স। যেমন ধরো একটা টেবিল আছে, একটা টেবিলের উপর তুমি একটা ব্লক রাখলে, ব্লকটাকে তুমি ঠেলে দিলে উইথ এ ভেলোসিটি v, ব্লকটা a থেকে b তে গিয়ে থেমে গেল, যে ব্লকটা a থেকে b তে এসে থেমে গেল, তাহলে একটা ডিসপ্লেসমেন্ট হলো s। তাহলে এখানে এই যে ব্লকটা a থেকে b তে গিয়ে থেমে গেল, তাহলে নিশ্চয়ই এখানে একটা ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সটা তুমি প্রয়োগ করোনি, সেই ফোর্সটা কে প্রয়োগ করেছে, ফ্রিকশন। এবার ফ্রিকশনটা কোথায় আছে, দেখো ফ্রিকশন আছে টেবিল আর ব্লকের মধ্যে, এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, কারণ এই ফোর্সটা তুমি বাইরে থেকে দিচ্ছ না, ফ্রিকশন কাজ করছে টেবিলের সাথে ব্লকের মধ্যে, স্লাইডিং ফ্রিকশন বা চল ঘর্ষণ। এই চল ঘর্ষণের জন্য ব্লকটা a থেকে b তে এসে থেমে গেল, তাহলে এখানে যে কার্যটা হলো কার দ্বারা হলো, ফ্রিকশনের দ্বারা। এটাকে বলি আমরা নেগেটিভ ওয়ার্ক, এই ওয়ার্ককে বলবো নেগেটিভ ওয়ার্ক। যে সিস্টেম দ্বারা ফোর্সটা এসেছে, আমি কিন্তু ঘর্ষণ বল দিতে পারি না, আমি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, তাহলে আমার পক্ষে ঘর্ষণ বল প্রোভাইড করা সম্ভব নয়। ঘর্ষণ বলটা প্রোভাইড করছে কে, টেবিল আর এই বস্তুর মধ্যে ঘর্ষণটা হয়, তাহলে টেবিল আর বস্তুটা হচ্ছে একটা সিস্টেম, তাহলে ঘর্ষণ বলটা কোথায় আছে, সিস্টেমের মধ্যে। তাহলে সিস্টেম থেকে ফোর্সটা জেনারেট করেছে ফ্রিকশনাল ফোর্স, যে কারণে বস্তু a থেকে b তে গিয়ে থেমে গেল। তাহলে এখানে সরল হলো s আর ঘর্ষণ বল আছে f, তাহলে এখানে কার্য কে করলো, ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশন হচ্ছে ইন্টারনাল ফোর্স, তাহলে এই কার্যটাকে তখন আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক। তাহলে ইন্টারনাল ফোর্স যখন ওয়ার্ক ডান করবে তখন সেটা হবে নেগেটিভ ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্স ইজ কল্ড নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। আর এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স যখন ওয়ার্ক ডান করে সেটাকে বলে পজিটিভ ওয়ার্ক। তাহলে ঘর্ষণ হচ্ছে ইন্টারনাল ফোর্স, এরকম আরো ইন্টারনাল ফোর্স হয়, কি কি, ধরো এটা হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী। এবার পৃথিবী পৃষ্ঠে ধরো একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এবার এই গাছের ডালে একটা ফল আছে, এবার পৃথিবী এই ফলটাকে আকর্ষণ করছে উইথ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স mg। তাহলে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স mg গাছ থেকে ফলটা ডিট্যাচ হলো, হয়ে এসে আর্থ সারফেসে পড়লো, তাহলে এখানে একটা কার্য হলো। আর পৃথিবীর আকর্ষণের জন্য গাছ থেকে ফলটা মাটিতে এসে পড়ছে, তাহলে ফলের একটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এখানে ওয়ার্ক ডান হয়েছে। কিন্তু এই ওয়ার্ক ডানটা কে করেছে, পৃথিবী। তাহলে পৃথিবীর মধ্যেই তো গাছটা আছে, গাছটা কোথায় আছে, পৃথিবীর ওপরে, তাহলে এখানে পৃথিবী এবং গাছ এটা হচ্ছে একটা সিস্টেম। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমি দিচ্ছি না, কে দিচ্ছে, আর্থ নিজে দিচ্ছে। ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স গাছ থেকে ফলটা মাটিতে এসে পড়লো, তাহলে এই যে ওয়ার্ক ডানটা হলো, এখানে যে ফোর্সটা ওয়ার্ক ডান করলো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সিস্টেমের মধ্যে আছে। তাহলে এই যে ফোর্সটা এটা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ ইন্টারনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যখন কার্য করবে সেটা হবে নেগেটিভ ওয়ার্ক। আবার ধরো একটা পাত্রের মধ্যে তুমি জল নিলে, একটা পাত্রের মধ্যে জল নিয়েছো, এবার এই জলের মধ্যে একটা ফুটবলকে তুমি ইমার্জ করেছো, একটা ফুটবল ডুবিয়ে দিয়েছো জলের মধ্যে।
লক্ষ্য করবে একটা ফুটবলকে জলের মধ্যে ডুবিয়ে দিলে যদি তুমি ফুটবলটাকে ছেড়ে দাও, এটা জাম্প করে আবার বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে ফুটবলটাকে যেই ছেড়ে দেবো এটা উপর দিকে উঠে আসবে। কেন উঠে আসছে? ডিউ টু বাউয়েন্ট ফোর্স বা বুয়ান্সি, প্লবতা। যে যখনই ফুটবলটাকে জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, তাহলে ফুটবলের উপরে জল কি করছে? একটা আপওয়ার্ড থ্রাস্ট অ্যাপ্লাই করে, ঊর্ধ্বমুখী ঘাত, যেটাকে আমরা বলি প্লবতা বা বুয়ান্সি। তাহলে ডিউ টু বুয়ান্সি, এই জল ফুটবলের উপরে যে আপওয়ার্ড থ্রাস্ট দিচ্ছে, দ্যাট ইজ কল্ড বুয়ান্সি বা প্লবতা। এই প্লবতার জন্য ফুটবলটা উপর দিকে উঠবে। তাহলে এখানেও কার্য হলো, ফুটবলটা দেখো উপরে উঠে আসছে ডিউ টু বুয়ান্সি বা প্লবতা। তাহলে কিন্তু এখানে যে কার্যটা হলো, তাতে যে ফোর্স কাজ করছে হুইচ ইজ কল্ড বুয়ান্সি বা প্লবতা, এই ফোর্সটা কে দিচ্ছে? এই ফোর্সটা দিচ্ছে জল, তুমি দিচ্ছ না। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই ফোর্সটা সিস্টেমের মধ্যে তৈরি হয়েছে। এখানে জল আর ফুটবল একটা সিস্টেম। আমি ফুটবলটাকে জলে নিমজ্জিত করলাম, জল ফুটবলের উপর প্লবতা বা বুয়ান্সি অ্যাপ্লাই করলো, ডিউ টু দ্যাট বুয়ান্সি, দ্যাট আপওয়ার্ড ফোর্স, ফুটবলটা উপরে উঠে এলো। তাহলে এই যে ফোর্সগুলো, প্লবতা বা ফ্রিকশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো হচ্ছে সব ইন্টারনাল ফোর্স। এই ইন্টারনাল ফোর্স যখন ওয়ার্ক ডান করবে, ইন্টারনাল ফোর্স যখন ওয়ার্ক ডান করে, সেই ওয়ার্ক ডান গুলো সব হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। আর বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট যখন বল প্রয়োগ করে, যখন কোনো কার্য করে, তখন সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তাহলে আমরা এটা মনে রাখবো সব সময় যে এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করলে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স যখন ওয়ার্ক ডান করছে। আর ইন্টারনাল ফোর্সের জন্য যখন ওয়ার্ক ডান হয়, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ইন্টারনাল ফোর্সের মধ্যে মেইনলি তুমি তিনটে ফোর্স পাবে, একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা পাবে দেখবে প্লবতা বা বুয়ান্সি। তাহলে প্লবতা, গ্র্যাভিটেশনাল ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স, এরা সবই হচ্ছে সিস্টেম জেনারেট ফোর্স। এগুলো সব সিস্টেমের মধ্যে তৈরি হয়। তাহলে এই ফোর্সগুলোর জন্য যখন আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, সেগুলো সব হবে নেগেটিভ ওয়ার্ক ডান, অর্থাৎ সব মাইনাসে লিখতে হবে, নেগেটিভ ওয়ার্ক ডান। আর বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে কোনো একটা এক্সটার্নাল এজেন্ট, তখন যে কার্যটা হয় সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, তখন সেটা প্লাসে লিখতে হয়। তো এইভাবেও কার্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ ওয়ার্ক, একটা নেগেটিভ ওয়ার্ক। দেখো বিষয়টা বোঝা গেল? ভালো করে মাথায় রাখবে। এই বিভিন্ন প্রকার কার্য তোমাকে প্রত্যেকটা কেস ঠিক করে মাথায় রাখতে হবে, কোথায় পজিটিভ ওয়ার্ক হয়, কোথায় নেগেটিভ ওয়ার্ক হয়, কোনটা বলের পক্ষে কার্য, কোনটা বলের বিপক্ষে কার্য, কোথায় কার্য প্রযুক্ত বলের দ্বারা হচ্ছে, কোথায় কার্য বলের বিপক্ষে হচ্ছে, বা কোনটা ভেরিয়েবল ফোর্স। হ্যাঁ বলো। দেখো এবার এই কার্য আরেকটা ক্ষেত্র হয়। দেখো এখানে যে ক্ষেত্রগুলো আমরা সব অ্যানালাইসিস করেছি, এখানে কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে বস্তুর যে সরলটা হচ্ছে, এটা হচ্ছে একটা সরল রৈখিক পথ। এই সব ক্ষেত্রে বস্তুর সরল হয়েছে সরল রৈখিক পথে। কিন্তু সরল তো আমরা দুরকম করেছি, দেখবে আমরা বৃত্তীয় গতি করেছি, সেখানে আমরা পেয়েছি কৌণিক সরল। যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখনও তো সেখানে সরল হয়, কিন্তু সেই সরলটাকে বলি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে যখন একটা বস্তু বৃত্তপথে ঘুরবে, সেক্ষেত্রে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে, মানে কৌণিক সরণ যেটা হবে, তাহলে সেক্ষেত্রে আমি কার্য পরিমাপ করব কি করে, সেটা আমরা এবার একটু শিখবো। যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান মাপা হবে কি করে। তো প্রথম যেটা মাথায় রাখবে, যে একটা বস্তুর বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা বস্তুর ওপরে যেটা প্রয়োগ করি, যা প্রয়োগ করলে একটা বস্তু ঘুরতে পারে বা তার সার্কুলার মোশন হয়, সেই কারণটাকে, সেই এক্সটার্নাল কজকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। তাহলে কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরাতে গেলে বস্তুর ওপর যা প্রয়োগ করতে হয়, যা প্রয়োগ করলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, সেটাকে বলা হয় বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। এবারে প্রথম কথা হচ্ছে, আগে আমাদের শিখতে হবে হোয়াট ইজ মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামকটা কি। তো হেডলাইন দাও, বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। দেখো বলের ভ্রামক, এটাকে ইংরেজিতে বলে মোমেন্ট অফ ফোর্স, আর আরেকটা নামও আছে, এটাকে বলা যায় টর্ক। মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, যে কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য যা প্রয়োগ করতে হয়, সেটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। বল প্রয়োগ করলে একটা বস্তু রৈখিক গতি উৎপন্ন হয়। কোনো বস্তুকে যদি আমরা ফোর্স দিই, তাহলে বস্তু সেক্ষেত্রে সরল রৈখিক পথে গতিশীল হবে। বল প্রয়োগ করলে বস্তুর ডিসপ্লেসমেন্ট হবে অন এ স্ট্রেট লাইন, বস্তুর সরল রৈখিক গতি হয়, লিনিয়ার মোশন। যখন কোনো বস্তুতে বৃত্তীয় গতি সৃষ্টি করতে হবে, তখন তার উপরে যা প্রয়োগ করতে হবে তার নাম হচ্ছে বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। তাহলে দেখো আমরা বৃত্তীয় গতি কোথায় সৃষ্টি করি, একটু ভালো করে একটু ইমাজিন করবে।
ধরো তোমার বাড়িতে যে দরজা আছে ঘরে, সেই দরজা খোলা বা বন্ধ করার জন্য তুমি বলের ভ্রামক প্রয়োগ করো। বলের ভ্রামক বিষয়টা কিরকম দেখো, আমরা যখন আমাদের বাড়িতে দরজা খুলি বা দরজা বন্ধ করি, আমরা যে ফোর্সটা দরজার উপরে প্রয়োগ করি সেটা কোথায় প্রয়োগ করি? দরজার হাতলে। দরজার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। দেখো দরজার একটা সাইড ফ্রেমের সাথে আটকানো থাকে কবজা দিয়ে, কতগুলো হিঞ্জ থাকে, দরজা ফ্রেমের সাথে কবজার সাহায্যে আটকানো থাকে। যে প্রান্তে কবজাগুলো লাগানো থাকে, একটু ভালো করে বাড়ির দরজাটার দিকে তাকাও দরকার হয়। দেখো দরজার যে সাইডটা ফ্রেমের সাথে কবজা দিয়ে আটকানো আছে, হিঞ্জ দিয়ে আটকানো আছে, হাতলটা ঠিক তার অপোজিট সাইডে আছে। যেখানে কবজাগুলো আছে হাতলটা ঠিক তার অপোজিট প্রান্তে আছে। আমরা যখন দরজাটা খুলছি বা বন্ধ করছি, যে ফোর্স অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই করি? দরজার হাতলে। দরজার হাতলটা ধরে ঠেলা দিলাম, দরজা খুলে গেল, বা হাতলটা ধরে টানলাম, দরজা বন্ধ হয়ে গেল। তুমি একটা কাজ করবে, আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে তোমার বাড়ির দরজাটা বন্ধ করবে। বন্ধ করে তুমি দরজাটাকে খোলার জন্য যে বল প্রয়োগ করো সেটা তো হাতলে প্রয়োগ করো। হাতলে প্রয়োগ না করে দরজার ঠিক মাঝখানে বলটা প্রয়োগ করবে, দেখবে দরজা খুলবে। কিন্তু তুমি একটু ফিল করবে যে হাতলে বল প্রয়োগ করলে দরজাটা যত ইজিলি খুলে যায়, তুমি যদি ফোর্সটা দরজার ঠিক মিডিলে প্রয়োগ করো তাহলে দেখবে তোমাকে দরজা খোলার জন্য ফোর্সটা অনেক বেশি দিতে হচ্ছে। ঠিক একই রকম দরজাটা বন্ধ করার সময় তুমি কি ধরে টানো? হাতলটা ধরে টানো। হাতল ধরে টানলে দরজাটা বন্ধ হয়ে গেল। তুমি এবার দরজাকে বন্ধ করার জন্য যে ধাক্কাটা দিচ্ছ সেটা হাতলে না দিয়ে দরজার ঠিক মাঝখানে দাও। তুমি যদি দরজার ঠিক মাঝখানে বল প্রয়োগ করো তাহলে দেখবে দরজাটা বন্ধ হতে গেলে তোমাকে ফোর্স অনেক বেশি দিতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে একটা বস্তু ঘূর্ণন গতি সৃষ্টির জন্য আমাকে বল প্রয়োগ করতে হয়, কিন্তু কতটা বল প্রয়োগ করতে হবে সেটা নির্ভর করে আমি বলটা কোথায় প্রয়োগ করছি। আমি যখন হাতলে ফোর্সটা দিচ্ছি দরজার, আমাকে ফোর্সটা কম দিতে হচ্ছে। আর যখন আমি দরজার উপরে মাঝখানে ফোর্স দিচ্ছি দরজার, তখন আমাকে ফোর্সটা অনেক বেশি দিতে হচ্ছে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে প্রযুক্ত বল, বল তোমাকে প্রয়োগ করতে হবে, কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ফোর্সটা আমি কোথায় প্রয়োগ করছি। যার সাপেক্ষে দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে সেটা হচ্ছে কবজা। তাহলে দেখো যে পাশে কবজাগুলো আছে, হাতলটা যে লাগানো আছে সেটা একদম অপোজিট প্রান্তে আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ডিস্টেন্সে হাতলটা লাগানো থাকে। ভালো করে লক্ষ্য করবে, বাড়ির দরজার যে ফ্রেম, যেখানে কবজাগুলো আটকানো আছে, হিঞ্জগুলো, তার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে হাতলটা লাগানো আছে। কারণ কি ডিস্টেন্সটা যত বেশি হচ্ছে তখন তোমাকে দরজাটা খোলা বা বন্ধ করার জন্য ফোর্স তত কম প্রয়োগ করতে হয়। কিন্তু তুমি যদি ফোর্সটা দরজার ঠিক মিডিলে প্রয়োগ করো, দেখবে সেক্ষেত্রে দরজাটা খুলতে বা বন্ধ করতে তোমাকে ফোর্স অনেক বেশি প্রয়োগ করতে হচ্ছে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে প্রযুক্ত বল, আর দু নম্বর হচ্ছে বলের পজিশন, কোন পয়েন্টে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি। যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে সেই অক্ষ থেকে তোমার প্রযুক্ত বলটা যত দূরে থাকবে, যত ডিস্টেন্সে তুমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, তোমাকে তত কম ফোর্স প্রয়োগ করতে হবে। আর তুমি যদি যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরছে তুমি যদি তার একদম কাছাকাছি বল প্রয়োগ করো, যত কাছে এসে বল প্রয়োগ করবে অ্যাক্সিসে, তোমাকে সেক্ষেত্রে ফোর্সটা অনেক বেশি দিতে হবে। যে কারণে দেখবে দরজার হাতল, সবার বাড়িতে দরজার হাতলটা যে প্রান্তে কবজা লাগানো আছে, এই কবজাটা হচ্ছে অ্যাক্সিস, যার সাপেক্ষে দরজাটা ঘোরে, অর্থাৎ দরজা খুলে বা বন্ধ হয়, এটা হচ্ছে দরজার ঘূর্ণন গতি। তাহলে যে অক্ষের সাপেক্ষে দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে, হাতলটা সেই অক্ষ থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে লাগানো আছে। কারণ ডিস্টেন্সটা যত বেশি হবে তোমাকে ফোর্স তত কম প্রয়োগ করতে হবে, আর যত ডিস্টেন্স তুমি কমিয়ে নেবে অ্যাক্সিস থেকে তোমাকে ফোর্স তত বেশি দিতে হবে। তাহলে যে কোনো বস্তুতে ঘূর্ণন গতি সৃষ্টি করার জন্য দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে প্রযুক্ত বল, আর দু নম্বর হচ্ছে বলটা কোথায় প্রয়োগ করছো, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে যত দূরে হবে তোমাকে ফোর্স তত কম দিতে হবে, যত কাছে ফোর্স দেবে তোমাকে ফোর্স তত বেশি প্রয়োগ করতে হবে। তা সেই জন্য আমরা বলি যে ঘূর্ণন গতি সৃষ্টির জন্য যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে বলের ভ্রামক। কারণ এখানে দুটো জিনিস কাজ করছে, একটা ফোর্স, আর দু নম্বর হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে যে অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরছে সেই অক্ষ থেকে তোমার প্রযুক্ত বলের দূরত্ব। এই দুটো জিনিস মিলে একসাথে কাজ করছে। দূরত্ব বেশি হলে ফোর্স কম লাগছে, যখন এই ডিস্টেন্সটা কমিয়ে দিচ্ছে আমাকে ফোর্স বেশি দিতে হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস একসাথে কাজ করছে, প্রযুক্ত বল আর অ্যাক্সিস অফ রোটেশন। ঘূর্ণাক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর ডিস্টেন্সটা, নরমাল ডিস্টেন্স, যত দূরে যাব ফোর্স কম লাগবে। তাহলে দুটো রাশি একসাথে কাজ করে, প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব।
এই দুটো রাশিকে একত্রিত করে বলা হয় মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। সেই কারণে আমরা বলি যে ঘূর্ণন গতি সৃষ্টির জন্য যেটা দায়ী সেটা হচ্ছে বলের ভ্রামক বা টর্ক বা মোমেন্ট অফ ফোর্স। আমরা এবার শিখবো যে মোমেন্ট অফ ফোর্স কিভাবে ক্যালকুলেট করা হয়। তাহলে এইবার আমরা এই বলের ভ্রামকটা ক্যালকুলেট করবো কি করে। ধরো সাপোজ একটা দণ্ড আছে, ধরো এটা একটা রড, এই রডটাকে আমি ও বিন্দুর সাপেক্ষে ঘোরাচ্ছি বা ঘোরাতে চাই। তাহলে এই দণ্ডটাকে দণ্ডটাকে যদি আমি ও বিন্দুর সাপেক্ষে এরকম একটা বৃত্ত পথে ঘোরাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা কি করব? দেখো এই বৃত্ত পথে আমি দণ্ডটাকে ঘোরাবো এরকম একটা সার্কুলার পথে, ও বিন্দুর সাপেক্ষে আমি এই দণ্ডটাকে আমরা ও এ ব্যাসার্ধের একটা বৃত্ত পথে ঘোরাবো। তাহলে আমরা কি করছি? ধরো আমি এ বিন্দুতে একটা বল প্রয়োগ করলাম এফ, এ বিন্দুতে একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে আমার ও এ দণ্ডটা একটা বৃত্ত পথে ঘুরবে। দেখো ধরো এই যদি আমার দণ্ডটা হয়, আমি যদি এখানে একটা ফোর্স দিই তাহলে দেখো দণ্ডটা ঘুরবে। এই দেখো দণ্ডটা কি বৃত্তচাপ বরাবর যাচ্ছে, লক্ষ্য করে এরকম উঠে যাচ্ছে। আমি ধরে রাখছি বলে পুরোটাও ঘুরতে পারছে না। যদি এখানে একটা ফোর্স দিই তাহলে এই যে ফোর্স দিচ্ছি দেখো দণ্ডটা এই পথে যাচ্ছে, তাহলে ওটা একটা বৃত্ত পথে ঘুরবে। তাহলে আমি যে বিন্দুতে বল প্রয়োগ করলাম, ভালো করে দেখবে ব্যাপারটা, আমি যে বিন্দুতে বল প্রয়োগ করছি এই ও বিন্দুর সাপেক্ষে যেখানে আমি ফোর্সটা দিচ্ছি তার পজিশন ভেক্টরটা ধরো আর, আর এই যে বল প্রয়োগ করছো এফ, এই আর এর সাথে এফ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দু যেখানে বল প্রয়োগ করছি তার পজিশন ভেক্টরটা হচ্ছে আর, এবং প্রযুক্ত বলের সাথে এই পজিশন ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা। তাহলে এখন এফ বল প্রয়োগ করার ফলে ও এ দণ্ডটা এই বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে সেক্ষেত্রে আমাকে বার করতে হবে বলের ভ্রামক। এবার বলের ভ্রামক বার করার নিয়মটা দেখো। বলের ভ্রামক যেটাকে আমরা ইংরেজিতে বলি টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, সেটাকে নোট করতে হয়, ডিনোট করা হয় টাউ চিহ্ন দিয়ে। যে সিম্বলটা আমি আঁকবো এটাকে বলে টাউ। তাহলে বলের ভ্রামক বা টর্ক রিপ্রেজেন্ট বাই টাউ। ফর্মুলাটা কি? বল ফোর্স ইনটু ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, নর্মাল ডিসটেন্স of line of action of force from axis of rotation, normal distance of line of action of force from axis of rotation। তাহলে এবার দেখো প্রযুক্ত বল আমি কতটা বল প্রয়োগ করেছি F, তাকে মাল্টিপ্লাই করছি কি দিয়ে? ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে বলটা যে রেখায় কাজ করছে এটা হচ্ছে বলের ক্রিয়ারেখা। তাহলে ঘূর্ণাক্ষ কোনটা? যে বিন্দু বা যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে সেটা হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে এখানে ও এ দণ্ড কার সাপেক্ষে ঘুরছে? ও বিন্দুর সাপেক্ষে। তাহলে ও বিন্দু হচ্ছে ঘূর্ণাক্ষ। তোমাকে কি করতে হবে? ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখা, বলটা যে রেখা বরাবর কাজ করছে এই যে ক্রিয়ারেখাটা বলের তার লম্ব দূরত্ব নিতে হবে। তাহলে লম্ব দূরত্ব কোনটা? এইটা হচ্ছে লম্ব দূরত্ব। ধরো সেটা ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এফ কে গুণ করতে হবে ডি দিয়ে। এটা হচ্ছে বলের ভ্রামক বার করার ফর্মুলা। তাহলে এই লম্ব দূরত্ব যত কম হবে তত তোমার বলের ভ্রামক কমে যাবে, আর এই লম্ব দূরত্ব যত বড় হবে তত তোমার বলের ভ্রামকটা বেড়ে যাবে। সেই জন্য দরজা খোলা বা বন্ধ করার সময় দেখবে হাতলটা ঘূর্ণাক্ষ থেকে, যে অক্ষের সাপেক্ষে দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে সেই অক্ষ থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে হাতলটা থাকে, যাতে লম্ব দূরত্বটা বেড়ে যায়। লম্ব দূরত্ব বেড়ে গেলে টর্ক বেশি হবে, তুমি সহজেই দরজাটা খুলতে বা বন্ধ করতে পারবে। আর তুমি যদি দরজার মাঝখানে ফোর্সটা দাও তাহলে ঘূর্ণাক্ষ থেকে তোমার ফোর্সের লম্ব দূরত্ব কমে যাবে, তখন টর্কটা কম হবে, তখন তোমাকে অনেক বেশি বল প্রয়োগ করে দরজাটা খুলতে বা বন্ধ করতে হবে। তাহলে বলের ভ্রামককে নির্ণয় করা হবে প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলের দ্বারা। ফোর্স ইনটু নর্মাল ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, ফোর্স ইনটু normal distance of line of action of force from axis of rotation, যেটা d দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো d এর ভ্যালুটা বার করব। আমরা বলছি o এর সাপেক্ষে a, যেখানে আমি ফোর্সটা দিচ্ছি a বিন্দুতে আমরা বল প্রয়োগ করেছি, তাহলে o বিন্দুর সাপেক্ষে a বিন্দু পজিশন ভেক্টরটা হচ্ছে r,
আর ডিটা হচ্ছে নরমাল ডিসটেন্স। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা লিখতে পারি f ইনটু ডিটাকে দেখো আমরা লিখতে পারি OA sin থিটা। ডিটা হবে OA sin থিটা, OA মানে r, তাহলে হয়ে গেল FR sin থিটা, তাহলে টর্ক হয়ে গেল FR sin থিটা। এবার F টা হচ্ছে ফোর্স, একটা ভেক্টর রাশি, R হচ্ছে পজিশন ভেক্টর, তাহলে FR sin থিটা। তাহলে এটাকে আমরা ভেক্টর ফর্মে কিভাবে লিখব? টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর ফর্মটা হবে টর্ক r cos f। ভেক্টর ফর্মটা যখন লিখবে তখন লিখবে r ক্রস f, r ক্রস f, এটা হচ্ছে টর্ক। টর্কটাকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, এটাকে বলি আমরা অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। এর ডিরেকশনটা সবসময় হবে ঘূর্ণাক্ষ বরাবর, যে অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরবে টর্ক সবসময় সেই অক্ষের দিকে কাজ করবে, এটাকে বলে অ্যাক্সিয়াল ভেক্টর। তাই টর্কের ভেক্টর ফর্ম হচ্ছে r ক্রস f। তাহলে টর্কের ডিরেকশনটা কোন দিকে? এবার দেখো ভালো করে, তোমাদের খাতায় ছবিটা আঁকা হয়েছে। এবার এই যে r ভেক্টরটা যে ডিরেকশনে আছে সেই দিকে এরকম ভাবে ডান হাতটা রাখো r ভেক্টরের উপর, তোমাদের খাতায় r ভেক্টরের উপরে ডান হাতটা রাখবে, রেখে হাতটাকে মুভ করো f এর দিকে। r ভেক্টরের দিকে ডান হাতটা রাখো, তোমাদের খাতায় r ভেক্টরের দিকে ডান হাত রাখবে, এইভাবে হবে। তোমার খাতা হচ্ছে এটা, তাহলে এই হচ্ছে r ভেক্টরের দিকে ডান হাত রাখো, রেখে হাতটাকে মুভ করো f এর দিকে, তাহলে টর্কের ডিরেকশন পাবে r ক্রস f। দেখো কোন দিকে আছে? বুড়ো আঙুলটা উপরের দিকে, তাহলে টর্ক হবে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, অর্থাৎ অক্ষ বরাবর উপরের দিকে। তাহলে r এর দিকে হাত রাখবে, f এর দিকে মুভ করবে, টর্ক হচ্ছে বুড়ো আঙুলটা, তাহলে r ক্রস f। তাহলে দেখো টর্ক তার ডিরেকশন কোন দিকে হবে? তাহলে দেখো টর্ক ইজ এ অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে টর্কটা কিভাবে থাকবে? r এবং f এই দুটো ভেক্টর যে তলে আছে তার সাথে লম্ব হবে, তাহলে দেখো টর্ক অলওয়েজ পারপেন্ডিকুলার উইথ দ্য প্লেন কন্টেইনিং r ভেক্টর এন্ড f ভেক্টর। r ও f ভেক্টর যে তলে আছে টর্ক সব সময় তার সাথে লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে r ক্রস f কোন দিকে হচ্ছে? টর্কটা উপরের দিকে, এটাকে বলে পজিটিভ টর্ক। আর যদি r ক্রস f করলে ডিরেকশনটা নিচের দিকে হয় তাহলে সেটা হয় নেগেটিভ টর্ক। এবার ভালো করে দেখো, আমি যখন এখানে ফোর্সটা অ্যাপ্লাই করছি, লক্ষ্য করো আমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি বস্তুটা কোন দিকে ঘুরছে। দেখো এই যে আমি ফোর্সটা দিচ্ছি, এর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? লক্ষ্য করো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাইছে। আমি যে ফোর্স দিচ্ছি এটা ঘুরতে চাইছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তোমার বস্তুর ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তখন টর্ক হবে পজিটিভ। লিখে রাখো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে টর্ক হচ্ছে পজিটিভ। আর যদি আমার প্রযুক্ত বলের ফলে ঘূর্ণনটা ক্লকওয়াইজ হয়, কোনো বস্তু যদি আমি বল প্রয়োগ করার ফলে দেখি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে টর্ক হবে নেগেটিভ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে টর্ক হচ্ছে পজিটিভ, আর ক্লকওয়াইজ রোটেশন যখন হবে কোনো বস্তুর তখন টর্ক হবে নেগেটিভ। তাহলে টর্ক হচ্ছে অক্ষীয় ভেক্টর, এর ডিরেকশনটা সবসময় অক্ষ বরাবর হবে। অর্থাৎ আমরা যদি এরকম হয়, দেখো একটা অনুভূমিক তলে একটা বস্তু আছে, এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর a, আমি এই দিকে একটা ফোর্স দিলাম F, তাহলে বস্তুটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার টর্ক হবে এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর টর্কটা থাকবে, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে কোন অনুভূমিক তলে যদি আমরা একটা বস্তুকে ঘোরাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি বস্তুটাকে ঘোরানো হয়, তাহলে ফোর্স যেটা দিচ্ছ, আর এই হচ্ছে পজিশন ভেক্টর r, তাহলে টর্ক হবে r ক্রস f, সেটা হবে অক্ষ বরাবর উপরের দিকে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে। আর যদি কোনো বস্তু ক্লকওয়াইজ ঘোরে, ধরে এরকম আছে একটা বস্তুকে অনুভূমিক তলে তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, এই ক্লকওয়াইজ একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এই হচ্ছে তোমার বস্তু, ধরো এখানে আছে এই অবস্থানে বস্তু আছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর r, আর এই দিকে ফোর্স দিচ্ছ F, তাহলে বস্তু এবার কোন দিকে ঘুরছে? দেখো ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে টর্ক হবে নিচের দিকে, তখন টর্কটা হবে ডাউনওয়ার্ড। তাহলে কোন বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে টর্ক আপওয়ার্ড, ক্লকওয়াইজ ঘুরলে টর্ক ডাউনওয়ার্ড। আপওয়ার্ড টর্কটা হচ্ছে পজিটিভ, আর ডাউনওয়ার্ড টর্ক হলে সেটা হচ্ছে নেগেটিভ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। তো এটা মনে রাখবে যে যখন কোনো বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে তখন টর্ক হচ্ছে উপরের দিকে, এটা পজিটিভ টর্ক, এটা হচ্ছে পজিটিভ। আর যখন বস্তুটা ক্লকওয়াইজ ঘুরছে তখন টর্ক হবে নিচের দিকে, সেটা হবে নেগেটিভ টর্ক। এবার তাহলে দেখো টর্কের ভ্যালুটা ম্যাগনিটিউডটা কত এসেছে? টাউ ইকুয়াল টু fr sin থিটা।
তাহলে যদি থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হয়ে যায়, দেখো থিটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ পজিশন ভেক্টর আর তোমার ফোর্স যদি সেম লাইনে চলে আসে, তাহলে টর্ক দেখো কত হয়ে যাচ্ছে F আর sin 0 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল 0। এটা হচ্ছে টর্কের মিনিমাম ভ্যালু। তাহলে তোমার প্রযুক্ত বল আর পজিশন ভেক্টর যদি সেম লাইনে থাকে তাহলে থিটা হয়ে গেল 0 ডিগ্রি, তখন টর্ক মিনিমাম। যে কারণে আমি বললাম যে সেন্ট্রিপিটাল ফোর্স কখনো টর্ক প্রডিউস করতে পারে না। তোমরা ভালো করে দেখো কেন পারে না, লক্ষ্য করো। একটা বস্তু ধরো বৃত্তপথে ঘুরছে, এখানে বস্তুটা আছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর, মানে রেডিয়াসটাই হচ্ছে পজিশন ভেক্টর। এবার সেন্ট্রিপিটাল ফোর্সটা কি বরাবর থাকবে, রেডিয়াস বরাবর। দেখো ভালো করে, এই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে দেখো সেন্ট্রিপিটাল ফোর্স আর সেম লাইনে আছে, সেন্ট্রিপিটাল ফোর্স আর রেডিয়াস বা পজিশন ভেক্টর একই স্ট্রেট লাইনে হয়ে গেছে। তাহলে এখানে থিটাটা হয়ে যাবে 180 ডিগ্রি, FC টা আছে বাঁদিকে আর r আছে ডান দিকে, তাহলে থিটা হবে 180। থিটা যদি 180 হয় sin 180 এর ভ্যালুটাও 0 হয়, তার মানে টর্ক হয়ে যাবে 0। যে কারণে সেন্ট্রিপিটাল ফোর্স কখনো টর্ক প্রডিউস করতে পারে না। সেজন্য কি একটা বললে সুতো দিয়ে ঢিল বেঁধে ঘোরাবে, সেক্ষেত্রে সুতোয় যে টান প্রয়োগ করছো সেই টানটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা রেডিয়াসের সাথে সেম স্ট্রেট লাইনে থাকে, সেখানে থিটা হয়ে যাবে 180 ডিগ্রি। তার ফলে সেই ফোর্স কোনো টর্ক প্রডিউস করবে না। তাই থিটার ভ্যালু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যদি হয়, থিটা 0 অর 180 ডিগ্রি, থিটার ভ্যালু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে তখন সেই ফোর্স কোনো টর্ক প্রডিউস করতে পারে না। যে কারণে সেন্ট্রিপিটাল ফোর্স কোনো টর্ক প্রডিউস করে না। ফলে একটা সুতোকে ঢিলের সাহায্যে বেঁধে, একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে যখন আমরা ঘোরাই, সেক্ষেত্রে যে ফোর্সটা আমরা সুতোর উপর দিই সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, তার কোনো টর্ক হয় না। সেক্ষেত্রে টর্কের থিওরি অ্যাপ্লিকেবল নয়। কি বললাম বুঝলে? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কখনো টর্ক প্রডিউস করবে না, কারণ সেন্ট্রিপিটাল ফোর্স আর রেডিয়াসটাই হচ্ছে এখানে পজিশন ভেক্টর, তারা সেম স্ট্রেট লাইনে থাকে, সেখানে অ্যাঙ্গেলটা হয়ে যায় 180 ডিগ্রি, sin 180 ভ্যালু 0 হবে, তাহলে টর্ক মিনিমাম 0। আবার যদি থিটাটা 90 ডিগ্রি হয়, ধরো এরকম হলো থিটার ভ্যালু 90 ডিগ্রি, অর্থাৎ এরকম যদি হয় ইফ, এখানে দেখো ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করছো সেই ফোর্স যদি তোমার পজিশন ভেক্টরের সাথে সমকোণে থাকে, তাহলে তোমার টর্ক হয়ে যাবে ম্যাক্সিমাম, সেটা হয়ে যাবে F আর sin 90 ডিগ্রি, sin 90 এর ভ্যালু 1 হয়, তাহলে ফোর্স ফর্মুলা হবে F r। তাহলে কোনো বস্তুর উপর যদি আমি লম্বভাবে বল প্রয়োগ করি পজিশন ভেক্টরের সাথে, আমি যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করব তার সাথে যদি পারপেন্ডিকুলারলি ফোর্স দাও, তাহলে ফোর্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে টর্ক হবে ম্যাক্সিমাম। তাহলে টর্কের ম্যাক্সিমাম ভ্যালু Fr যখন থিটা 90 ডিগ্রি, মিনিমাম ভ্যালু 0 যখন থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। কথা বোঝা গেল? তাহলে এই কথাটা মনে রাখবে যে কখন 0 কখন 180 ডিগ্রি, এটা আমাদের কিন্তু খুব ভাইটাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আমাদের খুব কাজে লাগবে। তাহলে এই হচ্ছে টর্ক। তাহলে যখনই কোনো বস্তুকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে একটা বৃত্তাকার পথে ঘোরাতে চাইবো, আমাকে সবসময় বলের ভ্রামক বা টর্ক প্রয়োগ করতে হবে। এবার দেখবে কিছু জিনিস মিলিয়ে দেখো, তোমরা যদি একটু বাড়িতে এগুলো অভিজ্ঞতা থাকে, ধরো দেখবে আমরা অনেক সময় ওই রেঞ্জ ব্যবহার করি, রেঞ্জ, কোনো নাট বল্টু খোলার জন্য রেঞ্জ ব্যবহার করি, রেঞ্জ দিয়ে আমরা নাট ফাট খুলি। এই যে নাটগুলো খোলার জন্য যে রেঞ্জ ইউজ করা হয়, সেই রেঞ্জ যদি লম্বা হয়, লেঞ্জের হাতলটা যদি অনেক লম্বা হয়, দেখবে ওটা খুলতে খুব ইজি হয়, একটু ফোর্স দিলেই তখন খুলে যাবে, কারণ হাতল যত লম্বা হবে রেঞ্জের, তাহলে এই নর্মাল ডিস্টেন্সটা বড় হবে। নর্মাল ডিস্টেন্স বড় হলে তোমার টর্ক বেড়ে যাবে, তো অটোমেটিক্যালি সামান্য একটু ফোর্স দিলেই দেখবে তোমার নাটটা খুলে গেছে। বা স্ক্রুড্রাইভার, যে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করি, যে লম্বা স্ক্রুড্রাইভার হয়, তাহলে দেখবে কোনো স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রুটা টাইট করতে আমাদের অনেক ইজি হয়। যে কারণে আমরা এই নাট বল্টু খোলার জন্য যে রেঞ্জ ইউজ করি বা স্ক্রুড্রাইভার ইউজ করি কোনো স্ক্রুকে টাইট দেওয়ার জন্য, আমরা লেন্থ বেশি নিই স্ক্রুড্রাইভারের, স্ক্রুয়ের থেকে দেখবে স্ক্রুড্রাইভারটা অনেক বড় হয়, তাতে কি হয় টর্কটা বেশি প্রডিউস হয়, ফলে সহজেই আমরা ওগুলোকে খুলতে বা বন্ধ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে বলের ভ্রামকের উদাহরণ। দেখো, তাহলে বলের ভ্রামকের আপনাদের যে বিষয়গুলো একদম মেমোরিতে রাখবে, যেটা আমাদের সবসময় কাজে লাগবে, একদম এগুলো মাথায় রাখবে। দেখো, তাহলে এই যে আমি জিরো টর্কের কথাটা বললাম, যে তাহলে আমার ফোর্স যেটা আমি প্রয়োগ করছি সেটা যে আকারেই প্রয়োগ করি, আমাদের প্রযুক্ত বল আর পজিশন ভেক্টর এটা যখন প্যারালাল হয়ে যাবে, তখন সেক্ষেত্রে থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হবে, তাহলে টর্ক 0 হবে। আরেকটা পয়েন্ট মাথায় রাখতে পারো যে যদি তুমি যে বলটা প্রয়োগ করছো
সেই প্রযুক্ত বল তার ক্রিয়ারেখাটা লাইন অফ অ্যাকশন যদি তোমার অ্যাক্সিস অফ রোটেশনকে কাট করে, যে তুমি এমনভাবে ফোর্সটা অ্যাপ্লাই করলে তোমার বলের ক্রিয়ারেখাটা ঘূর্ণাক্ষকে বা যে বিন্দুর সাপেক্ষে বস্তুটা ঘুরছে অর্থাৎ কেন্দ্রবিন্দুকে যদি ছেদ করে, তাহলে সেই বলের ভ্রামক শূন্য হয়। অর্থাৎ যে ফোর্সটা তুমি দিচ্ছ সেই ফোর্সটা যদি তোমার ঘূর্ণাক্ষ দিয়ে পাস করে, যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে, তোমার প্রযুক্ত বল যদি সেই ঘূর্ণাক্ষ দিয়ে পাস করে, তাহলে সেই বলের দ্বারা কোনো ভ্রামক উৎপন্ন হবে না। যেমন ধরো আমি যদি এই ফোর্সটা, এই যে ফোর্সটা, এটা আমি দণ্ডের উপর কোথায় প্রয়োগ করেছি, এ বিন্দুতে, আমি যদি এই ফোর্সটা এইভাবে প্রয়োগ করি, তাহলে দেখো আমার প্রযুক্ত ফোর্স এই যে কেন্দ্র যার সাপেক্ষে বস্তুটা ঘুরছে সেই কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাই কেন্দ্র দিয়ে যদি আমার ফোর্সটা পাস করে, তাহলেও কিন্তু এই ফোর্স কোনো টর্ক প্রডিউস করতে পারবে না। কেন পারবে না? কারণ দেখো টর্কের ফর্মুলাটা আমরা লিখেছি F ইনটু D। ডিটা কি? নরমাল ডিসটেন্স। তাহলে যদি আমার প্রযুক্ত বল এই ঘূর্ণাক্ষ দিয়ে পাস করে, তাহলে এই নরমাল ডিসটেন্সটা 0 হয়ে যাবে। তখন সেক্ষেত্রে তোমার প্রযুক্ত বলের কোনো ভ্রামক উৎপন্ন হবে না। যেমন ধরো এই যে পেনটা, আমি যখন এখানে ফোর্স দিচ্ছিলাম তখন পেনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, এখানে ফোর্স দিচ্ছি পেনটা যখন রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু আমি যদি পেনটাকে এইখানে ফোর্স দিই, তাহলে কিন্তু পেনটা ঘুরছে না। যে বিন্দুর সাপেক্ষে আমি ঘোরাচ্ছি এখানে যদি বল প্রয়োগ করি, তাহলে আর পেনটা ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ আমার প্রযুক্ত বলের নরমাল ডিসটেন্সটা তখন 0 হয়ে যাবে। তার ফলে সেক্ষেত্রে টর্ক শূন্য হবে। তাহলে এটা লিখে রাখবো আমরা যে প্রযুক্ত বল যদি ঘূর্ণাক্ষকে ছেদ করে, প্রযুক্ত বল যদি ঘূর্ণাক্ষকে ছেদ করে, তাহলে লম্ব দূরত্ব শূন্য হয়, সেক্ষেত্রে বলের ভ্রামক হবে শূন্য। ইফ line of action of force, if line of action of force intersect axis of rotation, if line of action of force intersect the axis of rotation, then normal distance becomes 0, so torque equal to 0. Then normal distance becomes 0, so torque equal to 0. তাহলে তোমার প্রযুক্ত বল যখন ঘূর্ণাক্ষ দিয়ে পাস করবে, তাহলে তার লম্ব দূরত্বটা 0 হয়ে যাবে ঘূর্ণাক্ষের সাপেক্ষে, সেক্ষেত্রে সেই ফোর্সেরও কোনো ভ্রামক থাকবে না। তাহলে বলের ভ্রামক শূন্য হতে পারে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে প্রযুক্ত বল আর পজিশন ভেক্টর যদি প্যারালাল হয় বা তারা যদি একই সরল রেখার উপরে থাকে, পজিশন ভেক্টর এবং তোমার প্রযুক্ত বল, তাহলে থিটা 0 ডিগ্রি। তাহলে থিটা 0 ডিগ্রি হলে টর্ক 0 হয়। আরেকটা ক্ষেত্র কি, যে আমার প্রযুক্ত বলটা যদি অ্যাক্সিস অফ রোটেশনকে ছেদ করে, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে যদি আমার ফোর্সটা পাস করে, তাহলে সেক্ষেত্রে নরমাল ডিসটেন্সটা 0 হয়, লম্ব দূরত্ব 0 হয়, তাহলেও সেই ফোর্সের দ্বারা কোনো টর্ক উৎপন্ন হবে না। যে কারণে দেখবে এই যে দরজা খোলা বা বন্ধ করার যে উদাহরণটা আমি দিলাম, তুমি বাড়িতে ট্রাই করবে যে দরজা যেখানে কবজাটা লাগানো আছে সেই কবজার উপরে গিয়ে বল প্রয়োগ করো, দেখো দরজাটা খুলবেও না, বন্ধও হবে না। তোমার বাড়িতে যে দরজা আছে সেই দরজার যে প্রান্তে কবজাগুলো লাগানো আছে, অর্থাৎ হিঞ্জটা যে প্রান্তে আছে, সেই হিঞ্জে গিয়ে ফোর্স অ্যাপ্লাই করো, দেখো দরজা না তো খুলবে না তো বন্ধ হবে। তার কারণ তুমি যে ফোর্সটা দিচ্ছ সেটা তোমার অ্যাক্সিস অফ রোটেশনকে ছেদ করছে, তার ফলে নরমাল ডিসটেন্সটা 0 হয়ে যাচ্ছে। তার ফলে তোমার প্রযুক্ত বল কোনো টর্ক উৎপন্ন করতে পারছে না। ফলে সেখানে টর্ক 0 হওয়ার কারণে দরজা খুলবেও না, দরজা বন্ধও হবে না। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে কোনো একটি বস্তুকে কোনো একটি অক্ষের সাপেক্ষে যদি আমরা ঘূর্ণন গতি সৃষ্টি করতে চাই, অর্থাৎ তাকে যদি রোটেট করাতে চাই, তাহলে এক্সটার্নাল এজেন্টকে, বাহ্যিক সংস্থাকে কি প্রয়োগ করতে হবে? বলের ভ্রামক। বলের ভ্রামক প্রয়োগ করে আমরা একটা বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি করব। এবার বলের ভ্রামকটা মাপা হবে কিভাবে? প্রযুক্ত বল যে ফোর্সটা তুমি দিচ্ছ তাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে? ঘূর্ণাক্ষ থেকে তোমার বলের যে ক্রিয়ারেখা, যে লাইনে ফোর্সটা কাজ করছে, সেই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব দিয়ে, ফোর্স ইনটু নরমাল ডিসটেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। এই গুণফলটা হচ্ছে তোমার বলের ভ্রামক, যার ভেক্টর ফর্মটা আসছে F টর্ক ইকুয়াল টু R ক্রস F। আরটা হচ্ছে পজিশন ভেক্টর, F হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স। টর্ক হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর, এটা কাজ করে ঘূর্ণাক্ষ বরাবর। যদি তোমার বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে টর্ক হবে অ্যাক্সিস বরাবর উপরের দিকে, সেক্ষেত্রে টর্ককে বলবো আমরা পজিটিভ। আর যদি তোমার বস্তুর ঘূর্ণনটা ক্লকওয়াইজ হয়, তাহলে টর্ক হবে অ্যাক্সিস বরাবর নিচের দিকে, সেই টর্ককে বলবো আমরা নেগেটিভ। ফোর্স আর পজিশন ভেক্টর প্যারালাল হলে টর্ক 0 হবে। আর আমার প্রযুক্ত বল যদি ঘূর্ণাক্ষকে ছেদ করে, অ্যাক্সিস অফ রোটেশনকে যদি ইন্টারসেক্ট করে প্রযুক্ত বল, তাহলে লম্ব দূরত্ব 0 হয়, তার ফলে সেখানে প্রযুক্ত বলের কোনো টর্ক থাকে না। তাহলে এই হচ্ছে বলের ভ্রামক।
তাহলে এই বলের ভ্রামকের কনসেপ্ট খুব ভালোভাবে মাথায় রাখবে। এটা কিন্তু তোমাদের বইতে ঠিকঠাক এই চ্যাপ্টারে নেই, দেবে চ্যাপ্টারের মধ্যে এটা নেই, কিন্তু আমাদের কাজে লাগবে। এটা হয়তো পরে কোনো চ্যাপ্টারে তোমরা পাবে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কার্য এবং বলের ভ্রামক এই দুটো জিনিস আজকে পড়লাম। এরপরে আমরা দেখবো আরো কিছু জিনিস পরের দিনের ক্লাসে। আজকে আগে একটা আলোচনা আছে, সেটা একটু করে নিই, তারপরে আমি পরবর্তী